সিনেমাটা দিয়ে আসসালামু আলাইকুম। সো আমাদের কথা মতো আজকে ২ তারিখ আমরা রাত ৯টার সময় ৬ জন ৮ জন স্কলারদেরকে নিয়ে আজকে WSF এর অন্যরকম একটা লাইভ, সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট করা শেষ করে আমরা আসলে পোস্ট গ্র্যাজুয়েশন সময় কিভাবে প্রেস্টিজিয়াস স্কলারশিপ গুলো অ্যাচিভ করতে পারি এবং আমাদের ডিজায়ার সাবজেক্ট গুলোতে পড়তে পারি। সো ওইসব ব্যাপারেই আজকে আমরা সবাই কথা বলবো। সো ইজিলি WSF আমরা আসলে সবসময় মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস লাইভ গুলো করি বা উইমেন সাপোর্ট রিলেটিভ লাইভ গুলো করি, বাট আজকে আসলে আমাদের একটু অন্যরকম লাইভ এবং আশা করি আপনারা সবাই আজকে খুব পার্টিসিপেটরি থাকবেন। বিকজ আমি আসলে লাইভটার আগে আমাদের প্ল্যাটফর্মে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সেরকম লাইভ চান কিনা, বিকজ আমরা যারা 6 জন আজকে এই প্ল্যাটফর্ম এখন সেশন করছি তারা সবাই আসলে প্রতিদিনই বা বিভিন্ন সময় আমরা আসলে ইনবক্স পেয়ে থাকি যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি বা কিভাবে আমরা আমাদের ডিজায়ার সাবজেক্ট গুলোতে সিলেক্টেড হতে পারি ডিজায়ার ইউনিভার্সিটি গুলোতে। সো ওগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আমি যদি একটু ছোট করে সবার পরিচয় দিই, সবাই সবার ব্যাপার বিস্তারিত অফকোর্স বলবেন, বাট আমি বলতে চাই আমাদের সাথে আছেন ডক্টর সুলতান মাহমুদ, হু ইজ আ ইরাসমুস মুন্ডাস স্কলার। তারপর আমাদের সাথে আছেন ডক্টর তাসদিক, হু ইজ আ কমনওয়েলথ স্কলার। তারপর আমাদের সাথে আছেন ইথার, তিনি হচ্ছেন অসাইড স্কলার। তারপর হচ্ছে সাবরিনা, হু ইজ স্টাডিং ইন ইউনিভার্সিটি অফ আলবার্টা উইথ আ স্কলারশিপ। তারপরে আছে রাবিয়া, সেও একজন ইউএসএ ফুল ব্যাক স্কলার। সো আমরা আসলে বিশেষ করে যেটা করেছি যে আমরা আসলে 6 ডিফারেন্ট কন্টিনেন্টস, ওখানে আমরা সবাই আছি এক একটা কন্টিনেন্ট রিপ্রেজেন্ট করতে গিয়ে, এবং আমি হচ্ছে চিভিলিং স্কলার, সরি আমি বলতে ভুলে গেছিলাম। সো এখন আমরা আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন, এবং আমি ফার্স্টেই শুনবো হচ্ছে ইথারের কাছ থেকে তার অস্ট্রেলিয়ান এইড স্কলারশিপ সম্পর্কে, এবং উনি আসলে কি পড়তে গিয়েছিল এবং হাউজ হার এক্সপেরিয়েন্স ওভারঅল। সো ইথার, ওভার টু ইউ। হাই, আমি ইথার। আমি আসলে পড়তে গিয়েছিলাম পাবলিক হেলথ, মাস্টার্স করতে গিয়েছিলাম অজিট স্কলারশিপে। তো আমার কাছে ওভারঅল স্কলারশিপটা মানে খুব, আমার কাছে মনে হচ্ছে খুব ইজি, মানে অ্যাপ্লাই করলেই বুঝি হয়ে যায়, আমার কাছে এরকম মনে হয়েছে। মানে সবসময় দেখা যায় যে আমরা বলি যে বাইরে পড়তে যাবে স্কলারশিপ নিয়ে, কিন্তু আলটিমেটলি ওই অ্যাপ্লিকেশনটাই করা হয় না আর কি। তো সেজন্য আমার মনে হয় যে আর কি আগে অ্যাপ্লিকেশনটা করা জরুরি, আর তার আগে অবশ্যই আইএলটিএস বা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে ইগুলো করতে হয়, কোর্সগুলো করতে হয়, সেগুলা করে নিলে ভালো। তো অজেইডে যেটা হয়েছে যে অ্যাপ্লাই করতে হয় যে সময়টা, সেটা হলো ফেব্রুয়ারি থেকে আর কি। তো ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত ওদের ডেডলাইন থাকে। সেটা মাঝে মধ্যে কখনো বাড়ে কখনো কমে। লাইক আমি ছিলাম হলো 2018-19-এ আমার সেশন ছিল, ওই সময়টা অ্যাপ্লিকেশন টাইমটা বাড়িয়ে দিয়েছিল 5th মে পর্যন্ত। এবার যেমন আবার মানে প্যান্ডেমিকের জন্য বাড়িয়ে দিয়েছে 30th জুন পর্যন্ত। তো এরকম আর কি, টাইমিংটা যদি দেখে রাখে, আর যদি আপনার ওই আইএলটিএস বা টফেল পিটিএ এগুলো যদি করা থাকে, আমার মনে হয় যে অ্যাপ্লাই করা দরকার আর কি। পাবো কি পাবো না সেটা তো আসলে পরের ব্যাপার, অ্যাপ্লিকেশনটা জরুরি। যেমন আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে হ্যাঁ আমি পড়তে যাবো, বাইরে পড়তে যাবো, কিন্তু আলটিমেটলি করা হচ্ছিল না। সো এটাই আর কি, আমার কাছে মনে হয় যে মানে অ্যাপ্লিকেশনটা জরুরি। ইথার, তুমি আসলে কি পড়তে গিয়েছিলে? মাস্টার্স অফ পাবলিক হেলথ, রাইট? হ্যাঁ, মাস্টার্স অফ পাবলিক হেলথ পড়তে গিয়েছিলাম। তুমি যদি একটু বলতে, বিকজ এই স্কলারশিপ গুলো তো আসলে, বিকজ আমরা সবাই আসলে খুবই, আমাদের মাঝখানে পটেনশিয়াল আছে, আমরা আসলে সবাই অনেক ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, বাট এরপরেও কিন্তু আমরা সবাই কিন্তু এটা অ্যাচিভ করি না। তো সো আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে তোমার আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেমন ছিল, বা তোমার আন্ডার গ্র্যাডের সাথে তোমার মাস্টার্স কে তুমি কিভাবে লিঙ্ক করেছো, এবং তুমি আসলে কতদিনের প্রিপারেশন নিয়েছো। সো এই জিনিসপত্রগুলো তুমি যদি একটু বলতে। আমি ফার্স্টে তো যে এটার জন্য মানে অলরেডি স্কলারশিপের জন্য হলো লাগে হলো আপনার 6.5 লাগে আইএলটিএস এ, ব্যান্ড স্কোর লাগে 6। তো ফার্স্টেই হলো মানে আমি প্রথমে যে আইএলটিএস এ বসা হচ্ছে না, এই এখন বসবো তখন বসবো করে আসলে বসা হচ্ছিল না। এরপরে জাস্ট আমি রেজিস্ট্রেশন করে ফেলি, এরপর বসে পড়ি আর কি পরীক্ষায়। এরপর যে রেজাল্ট পেয়ে যাই, তো তারপরে আসলে অ্যাপ্লিকেশন শুরু করি আর কি আমি। তো যেটা হয় যে আমি তো অনেকদিন থেকে পাবলিক হেলথে কাজ করছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড ছিল সোশ্যাল ওয়ার্ক, তো সেখানেও আমার রিসার্চ ছিল।
আমি 250 মার্কসের রিসার্চ পড়েছিলাম আন্ডার গ্র্যাডে আর পোস্ট গ্র্যাডে মিলে, যখন আমি অনার্স করি ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কে। তো তারপরে আমি আসলে পাবলিক হেলথে চলে আসি রিসার্চে, সোশ্যাল রিসার্চের জন্য। আমি কোয়ালিটেটিভ রিসার্চ করতাম। তো তারপর আমি যখন পড়তে কাজ করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার তো সোশ্যাল ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড, তো আমার আসলে পাবলিক হেলথের যদি একটা মানে আমার এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যদি একটা মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, তো ওইটা আসলে কি হেল্প করে আমাকে। তো তার জন্য আর কি অ্যাপ্লাইটা করা আমার। এভাবেই আর কি আমি ওই সোশ্যাল ওয়ার্কে কিভাবে আমি কাজ করতাম, প্লাস মানুষের সাথে কাজ করতাম, আমি কমিউনিটি পিপলের সাথে কাজ করতাম, এই জিনিসগুলাই আসলে লাইক অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আমরা অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশনে তো ওই কথাগুলো লিখতেই হয় যে কেন তুমি এগুলা করতে চাচ্ছ, কিভাবে তুমি ইউনিভার্সিটি চুজ করছো, তারপর তোমার কাজের সাথে তোমার যে করতে যেতে চাও, যে মানে পড়বো যে আমি, তো এটার সাথে আসলে আমার মানে আমার কাজের কি সংযোগ, ওই জিনিসগুলো তো লিখতে হয়। তোমার লিডারশিপ স্কিল কতটুক, বা যে কাজ করলে এতদিন সেই কাজের সাথে আসলে কি যায় না যায়, এই জিনিসগুলা মিলায় আর কি লিখতে হয়। ওগুলা আমার মতে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে, সাধারণত অজেডে বলে যে ওরা 2 ইয়ার্স এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট লাগে আর কি। তো সেভাবে আর কি আমি ওই আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে, প্লাস আমি কেন চাচ্ছি আসলে আমার ফিউচার প্ল্যান কি, ওই জিনিসগুলো মিলিয়ে আর কি লিখে ফেলি আর কি। আচ্ছা, আমি তোমার কাছে পরে ফেরত আসবো। তোমার কাছে একজন কোয়েশ্চেন করেছিল, যেটা আনসার আমি একটু আগে তুমি দিয়ে দিয়েছো, আমি একটু আবার বলতে চাচ্ছি যে হুইচ ফ্যাকাল্টি আর ইউ ফ্রম, আর ইউ ডক্টর আর অ্যানাদার প্রফেশন। লাজ ইতার হচ্ছে হার ব্যাকগ্রাউন্ড ইজ সোশ্যাল ওয়ার্ক, বাট ও আসলে পাবলিক হেলথে পরে তার ক্যারিয়ার করেছে এবং আলটিমেটলি তারপর পাবলিক হেলথে মাস্টার্স করেছে উইথ সিকিউরিং অজ এইড স্কলারশিপ। সো এরপরে আমি যাব হচ্ছে মুমুর কাছে। মুমু, তুমি যদি বলতে যে যে তুমি কোন সাবজেক্টে পড়ছো এবং তোমার জাস্ট অ্যাপ্লিকেশনের জার্নিটা আমরা পরবর্তীতে আরো জানবো। হ্যালো এভরিওয়ান, আই হোপ শুনতে পাচ্ছেন আমাকে। আমি সাবরিনা, কলিয়াপু তো মুমু বলে ডাকে। ওয়াসিফের প্ল্যাটফর্মের থ্রুতে আসলে অনেকেই আমাকে চেনে। আর প্রথমে ওয়াসিফকে থ্যাংক ইউ বলবো যে অনেকগুলো পরিচিত মুখের সাথে আজকে আবার কানেক্ট করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি মাস্টার্স করছি হেলথ পলিসিতে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে। গত বছর ফলে সেপ্টেম্বরে আমার এখানে আসা, এবং জার্নিটা শুরু হচ্ছে 2018-র ঠিক এরকম একটা সময় থেকে। এবং প্রথম স্টেপটা আমার কাছে যেটা মনে হয়, আইএলটিএস ক্লিয়ার করা। এবং আইএলটিএস এর যে পরিমাণ রিকোয়ারমেন্ট থাকে তার চেয়ে যদি একটু বেশি পাওয়া যায়, সেটা কিন্তু সবসময় একটা কিক দেয় যে আচ্ছা, আইএলটিএস এর রেজাল্টটা যদি ভালো, যেহেতু ভালো হয়েছে, একটা ইন্সপিরেশন পাওয়া যায়, সাহসটা একটু বাড়ে। সেখান থেকেই অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়া। অ্যাপ্লিকেশন আমার কাছে মনে হয়েছে যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি আমি এই 2019 এবং 20 সেশনে, অ্যাপ্লিকেশন প্রসেসটা ইউনিভার্সিটির খুবই একই রকম, সেটা ইউকে হোক, অস্ট্রেলিয়া হোক, অথবা কানাডা হোক। যেই জায়গাটাতে ডিফার করে সেটা হচ্ছে স্কলারশিপ পাওয়ার যে ব্যাপারটা। ওইখানে কিছু স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন থাকে যে আপনার লিডারশিপ কোয়ালিটি গুলা কি ছিল, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, আপনি কোনো ভলান্টারি কাজ করে আসছেন কিনা, এবং আপনি দেশে ফিরত যেয়ে আপনার এই কাজগুলাকে কিভাবে করে ফ্রুটফুল ওয়েতে ব্যবহার করবেন। আমার কাছে মনে হয় যতগুলো অ্যাপ্লিকেশনে আমি ফেস করেছি, প্রত্যেকটাতে এই সলিড 4টা প্রশ্ন সবসময় করা ছিল। কানাডাতে যেহেতু এরকম ফুল ব্রাইট স্কলারশিপ বা কানাডা স্কলারশিপ একটু টাফ ব্যাপার, ওরা পিআর দেরকে বেশি দিয়ে থাকে, সাপোর্ট দিয়ে থাকে এই ক্ষেত্রে। অ্যাজ এ ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট, ওয়ান অফ দ্য বিগেস্ট সাপোর্ট ইউর কানাডিয়ান ইউনিভার্সিটিজ ক্যান গিভ, সেটা হচ্ছে ইউনিভার্সিটির ফান্ডিং বা সুপারভাইজারের ফান্ডিং। এই একটা জায়গাতেই পার্থক্য অন্যান্য স্কলারশিপের সাথে বা অ্যাডমিশনের সাথে। এখানে আপনাকে সুপারভাইজারকে একটা মেইল করতে হবে, এবং সেই মেইলটার মধ্যে আপনাকে লিখতে হবে ঠিক একইভাবে আপনি কি কি কাজ করেছেন, সুপারভাইজারের কি কি কাজ আপনার পছন্দ, এবং আপনি অ্যাজ আ মাস্টার্স স্টুডেন্ট হিসেবে কানাডার একটা ইউনিভার্সিটিতে গেলে আপনি কি দিতে পারবেন। যেহেতু আপনাকে টাকা দিয়ে তারা মোটামুটি চাকরি দিচ্ছে 2 বছরের, যেটা গ্রাজুয়েট রিসার্চ স্টুডেন্টশিপ, আপনারও কিছু দিতে জানতে হবে সুপারভাইজারকে। রিসার্চ ওয়ার্ক রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি আমার কাছে মনে হয়। এবং সেটা যে সবসময় পেইড ওয়ার্ক এক্সপিরিয়েন্সই হতে হবে সবসময় সেটা না, আপনার যে কোনো ধরনের ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আপনি যদি করে থাকেন, সেটাও এখানে অনেক বেশি ভ্যালুয়েবল ভাবে আপনি প্রেজেন্ট করতে পারলে তারা এগুলা একসেপ্ট করে। তো এটা হচ্ছে খুবই শর্টকাট ওয়েতে বলা।
প্রত্যেকটা স্কলারশিপের মধ্যে মানে মেইন ফাউন্ডেশনটা কি। আই হোপ আরো যদি কিছু আপুর জানার থাকে দেন। আমি অবশ্যই তোমার কাছে ফেরত আসবো। সো একজন তানশেদ কোয়েশ্চেন করেছিল যে টু অ্যাচিভ দিস মাস্টার স্কলারশিপস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি। তানশেদ, আই ক্যান ভাউচ ফর ইট যে আসলে আমরা 6 জন যে আছি 6টা স্কলারশিপে সবগুলোতেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি ম্যান্ডেটরি। So even it also helps you to secure a good course at different prestigious universities. আর বাট টিফিনিং এর ক্ষেত্রে যেটা বলতে পারি যে তোমার শুধুমাত্র পেইড স্কলারশিপ ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে তা না, you can also show your voluntary experience as your work experience, which you already have, I'm sure. আচ্ছা, আরুষা জিজ্ঞেস করেছে যে Apu, is it true that without work experience, it is quite impossible to get a Chevening or Commonwealth scholarship? What if I already have one master's already with good academic performance, including a research paper under review, and of course, extracurricular activities? So, Amar এবং তাসদিকের question, এবং তাসদিক আমি হচ্ছে এই ফার্স্টটা আনসার করবো এবং তুমি হচ্ছে ওইটা আনসার করবে যে অলরেডি একটা মাস্টার্স আছে যেটা। সো আমি বলতে চাই আরুষা যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আমরা মাত্রই বললাম, ইটস নট অনলি ট্রু ফর চিভিনিং অর কমনওয়েলথ, তোমার আসলে প্রত্যেকটা স্কলারশিপের জন্য আসলে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিয়েলি ম্যান্ডেটরি। এন্ড তাসদিক উইল আনসার ইউর সেকেন্ড কোয়েশ্চেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপু ডিরেক্টলি আমাকে প্রশ্নের দিকেই ঠেলে দিলেন। মানে উত্তরটা খুব সহজ, সেটা হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যে পেইড হতে হবে সেটা না। 2 years এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যখন বলা হচ্ছে, শিভিনিং এর যদি আমি শিভিনিং বা শিভিনিং, আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট, সো এই স্কলারশিপটার ক্ষেত্রে বা কমনওয়েলথের ক্ষেত্রেও কিন্তু উল্লেখ করাই থাকে যে ইট শুড নট বি, মানে ম্যান্ডেটরিলি এটা কোনোভাবে এটা পেইড না হলেও চলবে। মানে এটা হাউ ইউ আর প্রেজেন্টিং ইট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেউ যদি ভলান্টারি অ্যাক্টিভিটিকে যেটার মধ্যে প্রপার রিসার্চ রিলেভেন্ট কাজের কোন এক্সপেরিয়েন্স থাকে সেটাও কিন্তু সে প্রেজেন্ট করতে পারে, বাট ইটস ট্রিকি। আমি প্রেফার করবো যে সব থেকে বেটার হচ্ছে যে একটা যত কম স্যালারির জবই হোক না কেন, যদি পাবলিক হেলথে প্ল্যান থাকে তাহলে পাবলিক হেলথে রিলেভেন্ট একটা জব, যে ফিল্ডে প্ল্যান করছে সেটাতেই কোন একটা কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেটা খুবই হেল্পফুল হয়। যদি সেটা না থাকে, ইফ ইউ হ্যাভ অ্যানাদার মাস্টার্স, আমি প্রেফার করবো যে সেই মাস্টার্সের থিসিসটা যাতে রিলেভেন্ট হয় এবং ডেফিনেটলি সেটার সাথে রিলেভেন্ট ভলান্টারি অ্যাক্টিভিটি, যে আমি 2 বছর ধরে এটা করেছি। আমার মনে হয় যে এটা মানে কেস টু কেস ভ্যারি করবে, বাট if she wants she can present it. and আরেকটা কথা টু অ্যাড টু তাসদিক, আমাদের দুজনেরই আসলে মাস্টার্স ছিল। ইনফ্যাক্ট আমাদের এখানে সবারই মাস্টার্স ছিল। আমার বলতে পারি সামির মানে সুলতানের বলতে পারি, তাসদিকের ছিল, ইথারেরও ছিল, এক্সেপ্ট ফর আভিয়া। আমাদের আসলে সবারই একটা করে মাস্টার্স ছিল, এন্ড উই হ্যাড আওয়ার রিসার্চ পেপার পাবলিশ অলমোস্ট। তাসদিক এটা পাবলিশ হয়েছে। সো ইট ডাজন্ট ম্যাটার, বিকজ তখন যেটা করতে হবে তোমাকে যে পরবর্তীতে তোমাকে দেখাতে হবে যে তুমি কেন অন্য একটা সাবজেক্ট পড়তে চাচ্ছ, ইভেন ইফ তোমার একটা আগে থেকে মাস্টার্স আছে। সো আসলে আমাদের এত কোয়েশ্চেন এবং 130 জন ভিউয়ার, সো আলহামদুলিল্লাহ। সো আমি একটার পর একটা কোয়েশ্চেন দিচ্ছি এবং যার জন্য রিলেভেন্ট আমি তাদেরকে কোয়েশ্চেন করে দিচ্ছি। সরি, নাবিলা লিখেছে যে আপু আমি নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করতে চাই ফর অসেট, বাট দেয়ার ইজ এনি পলিসি দ্যাট অসেট যারা পাবে তারা পিআর অ্যাপ্লাই করতে পারবে না। ইথার, তোমার জন্য এই কোয়েশ্চেনটা। আপু আরেকবার যদি কোয়েশ্চেনটা করতে, সরি। কোয়েশ্চেনটা ছিল যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমার কমনওয়েলথ এর বা চিভিনিং এর ক্ষেত্রে যেটা হয়, ইয়াসমাস মুন্ডিস এবং আভিয়া, তোমার ফুলব্রাইট স্কলারশিপ তো এরকম না যে আমাদের পড়াশোনা শেষ করে ফিরতে হবে। সো সামওয়ান আস্কড ইউ ইথার যে তোমার অসেট করার পরেও কি আমার কোনো পলিসি আছে কিনা যে দেশে ফিরতে হবে বা ওখানে পিআর অ্যাপ্লাই করা যাবে না? না, অসেট স্কলারশিপের যে ব্যাপারটা ছিল, বন্ড ছিল যেটা, সেটা হলো আপনার 1 থেকে 2 বছরের তো স্কলারশিপটা থাকে। তো 1 বছরের যদি পড়ে আসেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট দেশে ফেরত আসতে হবে 2 বছরের জন্য। 2 বছরের যদি হয় 4 বছরের জন্য অ্যাটলিস্ট দেশে ফেরত আসতে হবে। আর আসলে আমাদের অজেডে একটা ডিআইপি দিতে হয়, ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট প্ল্যান, ওইটাই আসলে খুব মেইন আর কি স্কলারশিপটার জন্য। ওইটার মধ্যে আসলে লিখতেই হয় যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, মানে আপনি পড়ছেন, পড়ে এসে দেশের জন্য কি করবেন আর কি। সো ওইটা যদি আমি আসলেই করতে চাই তাহলে হলো মানে আপনার টাইমিংটা আসলে দিতেই হবে আর কি দেশকে। এক্স্যাক্টলি। তারপর আমাদের কোয়েশ্চেন আসে জিনি আফরিন কথা, আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই ইন্টার্নশিপ অ্যাট এ হসপিটাল, ক্যান আই অ্যাপ্লাই নাও? যেটা আমরা সবাই বললাম এতক্ষণ যে আমার মনে হয় দিস ইজ নট এ গুড টাইম ফর ইউ টু অ্যাপ্লাই। তুমি যেটা করতে পারো এখন, আমার মনে হয় ইউ নিড টু মানে ট্রাই টু ফাইন্ড আউট ইউর ফোকাস, যে তুমি আসলে কোথায় অ্যাপ্লাই করতে চাও এবং কি পড়তে চাও, অ্যান্ড দেন গ্যাদার দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, পারিশা লিখেছে এনি স্কলারশিপ ফর ডক্টরস। আমরা এই ফ্রেমে 4 জন ডক্টরস আছি।
এবং আমরা বিভিন্ন সাবজেক্টে পড়েছি, যেমন হেলথ। আমরা সবাই ডক্টরস, কিন্তু আমরা আসলে ভ্যাকসিনোলজিতে পড়েছি। ডক্টর সুলতান, ডক্টর সাবরিন ইজ studying health policy. Dr. Tasdik has completed her master's in global mental health, so you can really guess. Sadia লিখেছে favorites in one frame. Thank you, Sadia, for being with us. আচ্ছা, ডক্টর মেহনাজ লিখেছে পেইন রিলেটেড কোনো মাস্টার্স কি করা যায়, and what's the criteria for applying? If anyone want to take it, Tasdik. কি প্রশ্ন ছিল আপু, কি রিলেটেড আমি বুঝতে পারি? এটা পেইন রিলেটেড, মনে হচ্ছে পেইন একটা মানে এটা তো একটা টপিক, ইফ ইউ ক্যান রিমেম্বার। ও রাইট, হ্যাঁ আমার মনে হচ্ছে সো ইস্যুটা হচ্ছে যে সব অনেক মানে অসাধারণ রেঞ্জ অফ কোর্স কিন্তু আছে, সেটা শুধু ইউকে না, সব দেশেই অসাধারণ সব কোর্স আছে, এত ডিফারেন্ট কোর্স আছে যে আমরা চিন্তাও করতে পারছি না। আমার মনে আছে যে আমি যখন দেখেছি এই সময় জেন্ডার ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন আলাদা ফোকাস করে যেমন করা হচ্ছে, আবার ডাইভার্সিটির উপরে লিডারশিপ। আমি একটা মাস্টার্স আমার মনে আছে যে মাস্টার্স ইন মেডিকেল লিডারশিপ, সুইডেনে সম্ভবত এরকম একটা মাস্টার্স ছিল। সো এরকম ইন্টারেস্টিং টপিকও কিন্তু আছে, যে কেউ শুধু লিডারশিপ শিখতে চায়। সো এটা মানে যেই টপিকে আপনি চিন্তা করছেন, ইউ নিড টু রিসার্চ অন ইট। মানে টপিকটা, যে কোর্সটা আপনি ভাবছেন সেটাও আপনাকে জানা, কি কোর্সটার ক্রাইটেরিয়া কি, কারণ কোর্স পেলেই যে আপনি সেটাতে এনরোল করতে পারবেন সেটা না, সেটারও কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু লাগবে, যে আপনার সেটা যাচ্ছে কিনা, তারা কোন ধরনের স্টুডেন্টকে এনরোল করছে, এই পুরো জিনিসটা একটু রিসার্চ করে নিয়ে আপনাকে আসলে নেক্সট প্ল্যানটা করতে হবে। সো অসংখ্য সাবজেক্ট আছে যেটা আপনি নিজেই চুজ করতে পারবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা অনেকগুলো কোয়েশ্চেন জমা হয়ে আছে, বাট আমি একটু আবির কাছে যেতে চাচ্ছি, বিকজ আবিয়া একটু ডিফারেন্ট সাবজেক্টে পড়ছে এবং ভেরি ইন্টারেস্টিং সাবজেক্টে। আবিয়া, তুমি যদি একটু বলতে তোমার ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দেন ওয়াই ইউএসএ স্কলারশিপ, ফুলব্রাইট স্কলারশিপ, সো একটু যদি বলতে। আচ্ছা, হাই এভরিওয়ান, আমি আবিয়া নাহরিন। আমি আমার আন্ডারগ্র্যাড করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে। আই ডিড 4 years অনার্স। আমি মাস্টার্স করিনি ওখানে, অ্যান্ড আই পাসড উইথ আই উড সে ভেরি এভারেজ সিজিপিএ। তারপরে আমি ফুল টাইম ওয়ার্কে ঢুকে যাই আফটার কমপ্লিটিং মাই অনার্স। আমি 4 বছর ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম, 1 বছর একটা আমেরিকা বেসড রিসার্চ ফার্মে ছিলাম, অ্যান্ড দেন 3 বছর একটা থিঙ্ক ট্যাঙ্কে ছিলাম। তারপরে from my first job I knew I would apply for Fulbright, because Fulbright একদম ফুল একটা প্যাকেজ। এটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে ফাইন্যান্সড হয়, and it pays for all your expenses, studying, living, plane fare, GRE, everything. আর ফুলব্রাইটের একটা সুবিধা যেটা হলো অ্যাপ্লিকেশন প্রসেসের, এটা মেতে স্টার্ট হয়। এটা আমেরিকান এম্বাসির ওয়েবসাইটে আর ফেসবুক পেজে ওরা এটা অ্যাডভার্টাইজ করে থাকে, এবং once you fill all the application procedure, submit your application, এটা ফুল ওদের টিমই আইআইই বলে একটা সংস্থা আছে আমেরিকায়, দে টেক ওভার ইয়োর অ্যাপ্লিকেশন প্রসেস। ওরাই প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করে, ওরাই বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনটা পাঠায়, ওরাই স্কলারশিপ ওই ইউনিভার্সিটিগুলোর সাথে নেগোশিয়েট করে, বিকজ ইউনিভার্সিটি অলসো পেজ ফর সাম অফ দি এক্সপেন্সেস, অ্যান্ড দেন they just let you know after 6 months যে কোন ইউনিভার্সিটিতে you have been accepted. এটার জন্য IELTS দিতে হয় একাডেমিক, GRE লাগে না। you sit for the GRE once you are selected for the scholarship. প্রত্যেক বছর 10টা থেকে 12টা সাবজেক্টের লিস্ট থাকে, এবং ওই সাবজেক্ট থেকে চুজ করতে হয়। এখানে 2 years of professional experience লাগে। This is a early young professionals দের জন্য এটা, and this is for your professional grooming. So আমার মনে হয় না volunteer or unpaid experience দিয়ে এখানে কাজ হবে। You need a solid 2 years professional experience. আর আমার যেটা হয়েছিল, যেহেতু আমার ফোকাসটা হলো, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছি সিরাকিউজে, আমার ফোকাসটা হলো ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি। তো আমি তো ডেভেলপমেন্ট সেক্টরেই ছিলাম, আমি ওখানে কাজ করেছি। সো আমার যে এক্সপিরিয়েন্সেস গুলো ছিল, এগুলো একদম খাপে খাপে মিলে গিয়েছিল what they were looking for. So I think that was one of the reasons why I got this scholarship. আর আমি যেটা বলবো যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা ট্রেডিশনাল যে আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসেস থাকে ডিসেম্বরে, ওটার থেকে এই প্রসেসটা খুবই ইজিয়ার, বিকজ এটা একবারেই করতে হয়। এবং এখানে দুটা কোয়েশ্চেন থাকে যে what are your life experiences that have led you to pursue this, and what are your professional experiences that have led you to pursue this. তারপরে হলো আরো কিছু থাকে, রিসার্চ এক্সপিরিয়েন্সের কিছু কোয়েশ্চেন থাকে, why which university do you want to go to, কোন কনসেন্ট্রেশনে তুমি পড়তে চাও, এগুলো নিয়েও কিছু প্রশ্ন থাকে।
তো আমার যেটা জেনারেল সাজেশন থাকবে হলো যে যেই ফুলব্রাইটের যেই মাস্টার্সে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, আগে থেকে 2-3 বছর আগে থেকে ওই ওই মাস্টার্সে যাওয়ার জন্য যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো লাগবে ওগুলো গ্যাদার করা। কারণ আমার কাছে যেটা মনে হয় যে কনভিন্সিং এসে আর good work experience will get you this scholarship more than having like a competent CGPA or even a competent test score. এইগুলোতে যদি কারো যদি মাথায় থাকে আর একটু আগে থেকেই প্ল্যান করা ভালো। আমি প্রথম জব থেকেই প্ল্যান করেছিলাম যে আমি অ্যাপ্লাই করব। তো আগে থেকে প্ল্যান করলে এটা সাকসেস রেটটা আমার মনে হয় বেটার হবে আর কি। আর আমি এখন পড়ছি হলো আমেরিকাতে সিরাকিউজ ইউনিভার্সিটিতে, ইটস আ ম্যাক্সওয়েল স্কুল অফ সিটিজেনশিপ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ আভিয়া। আই এম শিওর তোমার কাছে আরো কোয়েশ্চেন আসবে। দ্য গুড পার্ট হচ্ছে আমাদের 6 জনেরই আসলে অ্যাপ্লিকেশন প্রসেস গুলো খুবই কানেক্টেড এবং রিকোয়ারমেন্টস গুলো খুবই কানেক্টেড, বিকজ ইউএস এর যে ফুলব্রাইট স্কলারশিপ ওটারই খালাতো ভাই হচ্ছে ইউকে চিভিনিং স্কলারশিপ, সো ইটস কাইন্ড অফ সেম। সো একটু ডিফারেন্স আছে, ওটা আমি পরে আলাপ করবো। আমরা একটু যাবো হচ্ছে ডক্টর সুলতান মাহমুদের কাছে, বিকজ ও হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলার, যেটা আমার কাছে খুবই মানে খুবই কমপ্লিকেটেড মনে হয়, বিকজ 3টা ইউনিভার্সিটিতে একসাথে পড়তে হয়। সো আমার মনে হয় যে সুলতান, তুমি যদি একটু সবাইকে একটু ইনসাইট দিতে আসলে যে কিভাবে তুমি নিজেকে গ্রুম করেছো বা কিভাবে তুমি প্ল্যান করেছো, এন্ড হাউ ডিড ইউ অ্যাচিভ দ্যাট, এবং পরবর্তীতে আমরা অন্য কোয়েশ্চেন গুলোতে যাবো। থ্যাংক ইউ কলি আপু, আর হ্যালো এভরিবডি। আসলে ইরাসমাস মুন্ডাস নামটাও যেমন বড়, এটার আসলে মানে পুরো নামটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার ডিগ্রি, এবং এটা আসলে খুবই কমপ্লিকেটেড বলবো নাকি আসলে কি বলবো আমি নিজেও জানি না, কারণ প্রত্যেকটা প্রোগ্রাম খুবই আলাদা। মানে আমি তো পুরান পাপি, আমি হচ্ছে অনেকদিন থেকেই এই স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করতেছি। আমি এসআইটা অ্যাপ্লাই করছি, ইরাসমাসেও কয়েকটা প্রোগ্রামে বিভিন্ন সময় অ্যাপ্লাই করছি। সো যারা হচ্ছে একটু মিডিওকার তারা আমাকে একটু ফলো করতে পারে, কারণ মানে মিডিওকার হয়েও যে স্কলারশিপ পাওয়া সম্ভব এটা মোটামুটি আমি একটা প্রমাণ আর কি। হ্যাঁ, So generous. আর হাই ফাইভ। হাই ফাইভ। Okay. তো আর আচ্ছা, এবার আমি স্কলারশিপটাতে আসি। সেটা হচ্ছে যে ইরাসমাস মুন্ডাসে প্রত্যেকটা স্কলারশিপ মানে প্রত্যেকটা প্রোগ্রামই আলাদা আলাদা। মানে ওদের হচ্ছে প্রথমে ওদের একটা ওয়েবসাইট আছে, কেউ যদি জাস্ট ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ দিয়ে গুগল সার্চ করে তাহলে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে টোটাল যতগুলো ডিসিপ্লিনে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ দেওয়া হয় সবগুলাই লিস্ট করা আছে। এবং সেখান থেকে যে কেউ যদি হেলথ প্রফেশনাল, মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমি নিজে ডাক্তার, সো আমি যেটা করতাম যে হেলথ সায়েন্স বা লাইফ সায়েন্সকে সিলেক্ট করে দিয়ে আমি আসলে আমাদের জন্য রেলেভেন্ট কোন স্কলারশিপ গুলো সেটা আমি আগে দেখে নিতাম। তো মানে আমরা ডাক্তার অনেক সময় মনে করি যে আমাদের মনে হয় স্কলারশিপ নাই, কিন্তু এটা কিন্তু আসলে সত্যি না। ইভেন শুধুমাত্র ইরাসমাস মুন্ডাসই 5টা স্কলারশিপ আছে যেটা হচ্ছে যে ডাক্তারদের জন্য একদম সরাসরি রিলেভেন্ট। আমি যদি একদম নামগুলো বলে দেই, একটা হচ্ছে যে ইরাসমাস মানে ইউরোপিয়ান পাবলিক হেলথ, সো এটা হচ্ছে মেইনলি ফোকাসটা হচ্ছে পাবলিক হেলথে। আরেকটা আছে হচ্ছে যে ডিজাস্টার পাবলিক হেলথ ইন ডিজাস্টার, সো কেউ যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চায় পাবলিক হেলথের সাথে রিলেট করে সেটাও সম্ভব। আমি যেটা পার্সোনালি করেছি সেটা হচ্ছে লিডিং ইন্টারন্যাশনাল ভ্যাকসিনোলজি এডুকেশন, সো এটা মোর ফোকাস ছিল হচ্ছে ভ্যাকসিনোলজির দিকে আর কি, যে ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাজ ওয়েল অ্যাজ যারা ল্যাব সায়েন্সে ভ্যাকসিন মানে যারা হচ্ছে যে ল্যাব সায়েন্স নিয়ে পড়তে চায়, ভ্যাকসিন একদম ভ্যাকসিন ডিসকভারি থেকে শুরু করে ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল করে এবং পরবর্তীতে ভ্যাকসিন বিভিন্ন ভ্যাকসিন মানে ভ্যাকসিনের প্রোগ্রাম গুলা ম্যানেজ করার। তো এই পুরো জিনিসটাও কিন্তু এই আমার প্রোগ্রামটা কভার করে আর কি। এটা গেল 3টা। আরেকটা আছে যেটা আমার মনে হয় যে সাবরিনা সাবা বলতে মানে মুমুও বলতে পারে, হচ্ছে যে ইনফেকশাস ডিজিজ এন্ড ওয়ান হেলথ। তো এটা তো আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি মানে পেয়েছিলাম, বাট মজার ব্যাপার হচ্ছে ভ্যাকসিনোলজি এবং এটা দুইটা একসাথে পেয়ে যাওয়াতে আমি ভ্যাকসিনোলজিটা নিয়ে নেই। 3টা গেল। আরেকটা হচ্ছে আরেকটা আছে ইমিম, যেটাকে বলে হচ্ছে ইনোভেটিভ মাস্টার ইন্টারন্যাশনাল মাস্টার্স ইন ইনোভেটিভ মেডিসিন। সো এই 5টা প্রোগ্রামই কিন্তু আসলে ডাক্তারদের সাথে রিলেটেড, মানে হেলথ সায়েন্স বা ডাক্তার যারা আছেন তারা কিন্তু এই প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে। রিকোয়ারমেন্টে যদি আমি আসি, সবাই যেটা বললো একাডেমিক আইএলটিএস ইজ মাস্ট, মানে ডেফিনেটলি এটা পেতেই হবে। এবং সবাই অনেক ভাবে যে হয়তো 8 পেলে আমি স্কলারশিপ পেয়ে যাবো, এরকম আসলে কিন্তু কিছু নাই। ইউজুয়ালি রিকোয়ারমেন্ট থাকে 6.5 অর অ্যাবাভ, এবং কেউ যদি 7 পায় হি ইজ মোর দেন এনাফ। মানে বেশি আইএলটিএস এ স্কোর করলে যে আমার মানে চান্স পাওয়াটা বেড়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না, কিন্তু বেশি থাকলে ভালো। অ্যাটলিস্ট একদম কাটায় 6.5 পাওয়ার চেয়ে অ্যাটলিস্ট 7 এন্ড অ্যাবাভ পেলে আমার মনে হয় মানে হি ইজ গুড টু গো, আর কোনো প্রবলেম নেই। আমাদের এই লাইভে যেটা মানে ব্যাপার ছিল অ্যাপ্লিকেশনের সময়, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে একটা অনলাইন টেস্ট দিতে হতো। এটা মানে ওয়ান হেলথেও ছিল এবং হচ্ছে যে লাইভেও ছিল। সেটা হচ্ছে যে একটা অনলাইন এমসিকিউ এক্সাম ছিল, যেটা হচ্ছে যে আপনার মাইক্রোবায়োলজি, বায়োলজি, মলিকুলার মেডিসিন এই সাবজেক্ট গুলা থেকে, যেহেতু আমাদের লাইভ প্রোগ্রামটা মানে ভ্যাকসিনোলজি প্রোগ্রামটা খুব বেশি বায়োলজির সাথে রিলেটেড, সো একটা অনলাইন এক্সাম ছিল, সাথে হচ্ছে যে আমাদের যে নর্মাল যেটা নাম মানে বিভিন্ন ফর্ম পূরণ করতে হয় সেটা ছিল, সাথে একটা এসওপি ছিল।
এবং এই এই মানে আমাদের 3 ধাপে হতো আর কি। প্রথমে হচ্ছে যে এসওপি এবং এমসিকিউটা জমা দিতে হতো, তারপরে হচ্ছে কেউ যদি সিলেক্টেড হয় দেন হচ্ছে যে তাকে স্কাইপ ইন্টারভিউর জন্য ডাকা হতো, দেন স্কাইপ ইন্টারভিউ এন্ড ফাইনালি হচ্ছে যে আমাদের ফান্ডিংটা। এই হচ্ছে ব্যাপার। আর আমার হচ্ছে যে মজার ব্যাপার হচ্ছে আমি 5টা ইউনিভার্সিটিতে পড়েছি আর কি। সো 3টা দেশে 5টা ইউনিভার্সিটিতে, এবং ফাইনালি ইন্টার্নশিপ করেছি হচ্ছে গিয়ে অস্ট্রিয়াতে, ভিয়েনাতে। সো 2 বছরে আমি 4টা ডিফারেন্ট দেশে ছিলাম, প্রত্যেক 5 মাস 6 মাস করে। সো যখনই আমি নতুন একটা দেশকে মোটামুটি চিনে ফেলছি তখনই আমি বদলি হয়ে আরেক জায়গায় চলে যেতাম। সো ইট ওয়াজ আ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। মানে 2 বছরে আমি পরে আসবো। পড়াশোনা কতটুকু করেছি জানি না, বাট আই রিয়েলি হ্যাড আ নাইস এক্সপিরিয়েন্স। মানে ঘোরাঘুরির কোনো কমতি ছিল না। সো দ্যাট ওয়াজ ইট। আর এই তো মোটামুটি। এরপর আমি ফেরত আসবো। ওই এক্সপিরিয়েন্স তো আমাদের সবারই আছে। উইল কাম ব্যাক টু দিস। আমাদের অনেক কোয়েশ্চেন জমা হয়ে গিয়েছে, বাট তাসদিক, তুমি যদি একটু বলতে চাও তোমার অ্যাপ্লিকেশন সম্বন্ধে, বা তুমি কিভাবে শুরু করেছিলে এন্ড ওয়াই কমনওয়েলথ। ওকে, সো আমি আমার আমার প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল, কারণ আমার কোর্সটা আসলে ডিসাইড করা ছিল আগে। মানে আমি মেন্টাল হেলথই প্ল্যান করেছিলাম, যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমি পড়তে চাই, এবং গ্লোবাল মেন্টাল হেলথ এই কোর্সটার সম্পর্কে যখন আমি জানতে পারলাম, আমি চেক করলাম যে কোন কোন দেশে এটা আছে। সো আমি জানি আপনার সাথে আমার খুব ডিটেলে ওই সময় কথা হয়েছে, মাত্র 4টা দেশে এই কোর্সটা পড়ানো হয়। সো আমার প্ল্যান ছিল যে এই 4টা কোর্সের মধ্যে যে কোনো একটা আমাকে অ্যাচিভ করতে হবে। সেটার জন্য কোন কোন স্কলারশিপ, মানে কোন দেশকে কেন্দ্র করে বা স্কলারশিপকে বেছে নিয়ে আমি কোর্সের দিকে যাইনি, আমি কোর্সটা চুজ করে সেটাকে অ্যাচিভ করার জন্য যে স্কলারশিপটা আমার কাছে মনে হচ্ছে অ্যাচিভেবল, আমি সেটাতে অ্যাপ্লাই করেছি। তার মধ্যে আমি কমনওয়েলথ অ্যাপ্লাই, শেয়ার্ড অ্যাপ্লাই করেছি, শিভেনিংও অ্যাপ্লাই করেছি, এবং এর সাথে জনসন এন্ড জনসন একটা স্কলারশিপ ছিল শুধুমাত্র এমএসসি ইন গ্লোবাল মেন্টাল হেলথের জন্য, সেটাতে আমি অ্যাপ্লাই করেছি। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে এই কোর্সটা পড়ানো হয় গ্লোবাল মেন্টাল হেলথ, সেখানে ছিল জোসেফ লিস্টার। সো অলমোস্ট 6টা স্কলারশিপ আমি পেয়েছি এই সাবজেক্টের সাথে। আমি 6টাতেই নক করেছি, যাতে যেটাই আমার মানে যাতে কোনোটাই মিস না করি, যাতে একটা অন্তত যাতে আমার হাতে চলে আসে এর মধ্যে। সো কমনওয়েলথের যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন নমিনেটিং এজেন্সি, এটার থ্রুতে। সো এখানকার প্রসেসটা হচ্ছে ফার্স্টে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অ্যাপ্লিকেশন জমা দিতে হয়। তো আমার প্ল্যানটা যেটা ছিল যে আমি একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে যেতে চাই। তো নর্মালি যেটা সবাই করে, আগে গ্র্যান্টস কমিশন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে, তারপরে যখন সিলেকশন আসে, তারপরে হচ্ছে তারা অ্যাডমিশনের প্রসিডিউরটা স্টার্ট করে। কারণ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন সিলেক্ট করে দিলেই কিন্তু স্কলারশিপটা কনফার্ম হয়ে যাচ্ছে না, এরপরে এটা কমনওয়েলথ কমিশনে যায়, এবং কমনওয়েলথ কমিশন পুরোটাকে আবার যাচাই বাছাই করে, অনেক ক্ষেত্রে অনেকের এক্সট্রা ভাইভাও নেয়, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে নর্মাল, তারপরে তারা একটা সিলেকশন প্রসিডিউরে চলে যায়। তো আমি এর আগে আইএলটিএস কমপ্লিট করেছি প্রায় 1 বছর আগে, 2015 এর ডিসেম্বরে আমার মনে আছে আমি আইএলটিএস কমপ্লিট করেছি। 2016 এর শুরু থেকেই আমি অ্যাডমিশন গুলো কনফার্ম করেছি, যে ইউনিভার্সিটির কথা আমি বললাম, লন্ডন স্কুল অফ হাইজিন এবং ইউনিভার্সিটি অফ গ্লাসগো ইউকে তে। পাশাপাশি মানে সেটা কথা যে আমি অ্যাডমিশন আমার হাতে রেখেছি, আমি আইএলটিএসটা আমার হাতে রেখেছি, রিলেভেন্ট যে এক্সপেরিয়েন্স গ্যাদার করা, এর মধ্যে আমি এবং সুলতানও আমার সাথে ছিল, আমরা একটা ডিপ্লোমাও করে ফেলেছি এই সময়টার মধ্যে। আমি যে কারণে করেছিলাম সেটা ছিল যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে আমি মেন্টাল হেলথের একটা কম্পোনেন্ট অ্যাড করে দেখতে চেয়েছি, যাতে আমি প্রেজেন্ট করতে পারি ইউনিভার্সিটিতে। আমার কাজের মধ্যে যেটা আমি মেন্টাল হেলথকে আনতে পারছিলাম না, তাহলে বাইরে কিভাবে এক্সট্রা কারিকুলার কাজের মধ্যে মেন্টাল হেলথকে ঢুকিয়ে আমি আমার প্রপার একটা অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করে আমি জমা দিতে পারি। সো এভাবে আমি নিজেকে গ্র্যাজুয়ালি প্রিপেয়ার করে যখন আমি পরীক্ষা দিয়েছি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে, আমার কাছে মনে হচ্ছে আই ওয়াজ ফুললি প্রিপেয়ার্ড। এবং আমাকে যেভাবে জিজ্ঞেস করা হচ্ছে কোশ্চেন যে তোমার কি মানে তুমি কোনটা পড়তে চাও, তো আমি তখন সাথে সাথে বলেছি যে আমার অলরেডি অ্যাডমিশন আছে, আমার অলরেডি আইএলটিএস আছে, মানে সবকিছু রেডি, এরকম একটা ব্যাপার ছিল ওই সময়। সো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন থেকে নমিনেশনটা হয়ে যায়, এবং এরপরে কমনওয়েলথ স্কলারশিপ ইভেন্চুয়ালি চলে আসে। মজার ব্যাপার হচ্ছে এরপরে আমি শিভেনিং স্কলারশিপও নমিনেটেড হয়েছিলাম, যেটা আমাকে ডিক্লাইন করতে হয়েছে, কারণ যেহেতু কমনওয়েলথ আগে চলে এসেছে, whatever, মানে যেহেতু আমি নিয়ে নিই স্কলারশিপটা, সো I'm biased towards Commonwealth definitely. মজার ব্যাপার হচ্ছে শিভেনিং হচ্ছে কিন্তু মানে এখন যেটা আমি দেখি, এটা কিন্তু মোর মানে নেটওয়ার্কিং, যেটা আই নো দ্য রিয়েলিটি। তার কারণ হচ্ছে এখন কারেন্ট প্রচুর মিনিস্টার থেকে শুরু করে ওয়ার্ল্ডের মধ্যে অনেক প্রাইম মিনিস্টার আছে যারা শিভেনিং স্কলারশিপ হোল্ডার। আমি কথা বলো স্যার। আমি কেন বলছি, কারণ ওই সময় এই কনফিউশনটাও কিন্তু এসেছে, এবং ইউ আর পার্ট অফ দ্যাট, কারণ আমরা কন্টিনিউয়াস ডিসকাস করতাম যে যেটা আমি ডিসিশনটা নিচ্ছি আমি ঠিক নিচ্ছি কিনা। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে একটাই হয়েছে, সো ডেফিনেটলি একটা হলেই যথেষ্ট। সো আমার ক্ষেত্রে যেহেতু দুইটাই চলে এসেছে, ওই সময়টাতে একটা ডিসিশনের ব্যাপার ছিল যে কোনটা আমার নেক্সট প্ল্যানিং এর জন্য ভালো হবে। তো যেহেতু শিভেনিং এর 2 বছরের একটা উইন্ডো পিরিয়ড থাকে, যে শিভেনিং পাওয়ার পর তাকে ফেরত এসে 2 বছর দেশে থাকতে হয়, আর কমনওয়েলথে 1 বছর। সো আমি চিন্তা করেছি ওকে ডান, তাহলে আমার জন্য মনে হয় কমনওয়েলথটা বেটার হবে, কারণ আমি আবার পিএইচডির জন্য বা নেক্সট জবের জন্য আমি ব্যাক করতে চাই। সো এই ডিসিশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমি চুজ করছি আমার নেক্সট প্ল্যানটা কি।
আমি যদি মনেই করি যে আমি ফেরত আসবোই না, বা আমি নেক্সট আমি ওখানেই থেকে যেতে চাই বা পিআর এর চিন্তা করছি, তাহলে কিন্তু আমাকে সেরকম তখন স্কলারশিপ পেয়ে যাওয়ার পর, কমপ্লিট করার পর কিন্তু আমার তখন নেগোসিয়েশনের কোনো সুযোগ নেই, কারণ স্কলারশিপ কমিশন অসম্ভব স্ট্রিক্ট এই ব্যাপারগুলোতে, যে তাকে ফেরত যেতেই হবে, প্লেনের টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে যে ব্যাক করো। সো প্রত্যেকটা প্ল্যান কিন্তু আমাকে সেট করে যেতে হবে যে আমি নেক্সটে কি করতে চাচ্ছি, আমার পরের স্টেপটা কি হবে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে স্কলারশিপ সম্পর্কে জানাটা, কোন স্কলারশিপে কি কি কন্ডিশন আছে, কোন স্কলারশিপে কেমন কোর্সকে প্রেফার করা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। যে কোর্সটাতে আমি অ্যাপ্লাই করছি সেই কোর্স সম্পর্কে রিসার্চ করে একদম টপ টু বটম জেনে নেওয়া যে কারা এখানে আছে, এবং সব থেকে মানে যেটা ইফেক্টিভ আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রচুর কথা বলেছি তখন ফেসবুকে কিছু গ্রুপ আছে, গ্লোবাল মেন্টাল হেলথ স্টুডেন্টস, সেই গ্রুপগুলোতে কিন্তু আমি ভর্তি হওয়ার আগেই কথা বলা শুরু করে দিচ্ছি, যাচ্ছে আমি আসতে চাচ্ছি বা আমি পড়তে চাচ্ছি, এটা কিরকম হবে। সো আমার একটা ধারণা ছিল যে এক্স্যাক্টলি এই আমি অফার করছে, এবং এটা আমি পরবর্তীতে যারা স্টুডেন্টরা প্ল্যান করেছে গ্লোবাল মেন্টাল হেলথ, যেমন কলিয়াপু নিজেই কিন্তু আমরা প্রতি মুহূর্তে ডিসকাস করেছি এটা নিয়ে, এবং আমরা খুব ক্লিয়ার ছিলাম, আমরা জানতাম যে এক্স্যাক্টলি আমরা এটাই শিখতে চাচ্ছি এবং আমরা এভাবে আমাদের নেক্সট লাইফটাকে দেখতে চাই। সো আমি মনে করি যে স্কলারশিপের উপরেও রিসার্চ করার একটা অসম্ভব রকমের গুরুত্ব আছে। থ্যাংক ইউ তাসদিক, আমাদের সাথে অনেক কোয়েশ্চেন জমে গিয়েছে, আমি 3টা কোয়েশ্চেন নিয়ে তারপর আমি আমার কথা বলবো। আচ্ছা, একজন লিখেছে, is there any opportunity for MPH in Canada? If so, how can I approach for it? Momo, if you want to answer that. আচ্ছা, কানাডাতে এমপিএইচ হচ্ছে কোর্স বেসড, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এটা কোর্স বেসড এবং ফান্ডিং এমপিএইচ আপনাকে দিবে না, মাস্টার্স ইন পাবলিক হেলথ সেটা মাস্টার্স হিসেবে কাউন্ট হলেও এখানে 51 ক্রেডিটের কোর্স কমপ্লিট করা লাগে, কোনো রিসার্চ ওয়ার্ক থাকে না। একটা ইন্টার্নশিপ বা একটা কো অপ বলে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইউনিভার্সিটি আপনাকে 3 মাসের মতো চাকরির জন্য অ্যাফিলিয়েট করে দিবে। এটা থাকবে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স ফ্রম দ্য এমপিএইচ। অবশ্যই অ্যাপ্লাই করা যায়, যেহেতু এখানে রিসার্চ ওয়ার্কটা নাই, ফান্ডিং এর কোনো প্রশ্ন থাকে না, ওয়ার্ক এক্সপেরিয়েন্স খুব ম্যান্ডেটরি না। এখানে সেলফ ফান্ডিং এই পড়তে হয়। কিছু এন্ট্রান্স স্কলারশিপ থাকে যেটা হাইলি কম্পিটিটিভ, এবং প্রথম সমস্যায় যেটা ওরা পিআর দেরকে বেশি সাপোর্ট দিয়ে থাকে এই সমস্ত স্কলারশিপ গুলার ক্ষেত্রে। ইম্পসিবল না, বাট যদি আপনি মেডিকেল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, আপনার প্রফের রেজাল্ট খুব ভালো হতে হয়, এটা হচ্ছে ব্যাপার। কানাডাতে ওয়ান অফ দ্য বিগেস্ট অবস্ট্যাকল মেডিকেল গ্রাজুয়েটদের জন্য সেটা হচ্ছে ওরা অ্যাবাভ 75% মার্ক চায়। মানে যাদের কাছাকাছি 80 থেকে 85%-এর মতো মার্ক থাকে, ওরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে বেশি, যেটা আমাদের জন্য একটু ড্রব্যাক। আমরা যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের থেকে থাকি, প্রফে এতটা মার্কস পাওয়া ইটস রিয়েলি টাফ ফর আস। আমার জন্য ছিল, হয়তো অনেকের জন্য ছিল না। যাই হোক, থ্রু আউট মাই লাইফ আই ওয়াজ নট আ ভেরি গুড স্টুডেন্ট। এনিওয়ে, অবশ্যই পারা যায়। I know. যাই হোক, এমপিএইচ অবশ্যই অ্যাপ্লাই করা যায়, অনেক ইউনিভার্সিটিতে আছে। আমি নিজে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে আছি, এখানে অনেক এমপিএইচ এর স্টুডেন্ট আছে। আমাদের ইউনিভার্সিটিতে এমপিএইচ একটা স্পেশালাইজেশনের পার্ট, মানে আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে আপনি গ্লোবাল হেলথে যেতে চান, এপিডেমিওলজিতে যেতে চান, হেলথ পলিসি, হেলথ প্রমোশন, বিহেভিয়ারাল সায়েন্স, এই 4-5টা কিছু স্পেশালাইজেশন আছে, এবং ওই স্পেশালাইজেশন অনুযায়ী আপনাকে মাস্টার্স এমপিএইচটা করতে হবে। এটার পাশাপাশি হচ্ছে এমএসসি, এই 5-6টা সাবজেক্টেরই এমএসসিও আছে এমপিএইচ এর পাশাপাশি, যেটা হচ্ছে রিসার্চ বেসড, এবং ওইটাতে অ্যাপ্লাই করলে আপনি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, এন্ড ডেফিনেটলি ইফ ইউ ওয়ান্ট টু গো ফর ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোমো। পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে হাউ টু সিলেক্ট ইউনিভার্সিটি অ্যান্ড সুপারভাইজার, can I take my kids with me? No one is there for them. I'm masters in legal laws from DU. ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবো, সুপারভাইজার কিভাবে সিলেক্ট করবো, আমরা এরপরে আসছি। বাট দ্য সেকেন্ড কোয়েশ্চেন আই ওয়ান্ট টু আনসার যে আমি আসলে এই বছরই টিভিনিং করে ফেরত আসলাম। সো আমার সাথে আসলে 2জন ভাই এবং আপু ছিলেন যারা আসলে ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, ল থেকে পাশ করেছে, এবং তারা দুজনই হচ্ছে ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট লেভেল ম্যাজিস্ট্রেট, এবং তারা একজন জাজ, একজন হচ্ছে দুজনই ডিস্ট্রিক্ট লেভেল জাজ, সরি। সো এত ইয়াং এজে দুজনই জাজ, এবং ফরচুনেটলি তারা তাদের ফ্যামিলি নিয়ে গিয়েছিল। সো ইনফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়, ইউকেতে, আমি ইউকের কথাই বলবো, যে ইউকেতে যেটা হয়েছে যে তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে ওয়েন ইউ ওয়ান্ট টু টেক ইউর ফ্যামিলি মেম্বার্স উইথ ইউ, এবং আপনাদের ভিসাও কোনো মানে ঝামেলা হয় না আর কি। সো ইউ ক্যান ইজিলি টেক ইউর কিডস, সো ডোন্ট ওয়ারি অ্যান্ড গো ফর ইট।
আচ্ছা, একজন লিখেছে যে হ্যালো এভরিওয়ান, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভালো হবে ফর মাস্টার্স, সিজিপিএ কত থাকলে হবে? সো এখানে সবাই মিলে যেটা বললো একটু আগে তাসদিক বা সুলতান বা আমরা সবাই, যে এটা আসলে আপনাকেই ঠিক করতে হবে যে আসলে ওয়ার ডু ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ, আপনার আসলে কোন সাবজেক্ট ভালো লাগে বা কোথায় আপনি কাজ করতে চান। সো সেই অনুযায়ী মনে হয় আসলে আপনার ক্যারিয়ার ট্র্যাকটা সেভাবে সিলেক্ট করা উচিত, অ্যান্ড দেন আপনার পছন্দের কোনটা সাবজেক্ট সেটা আসলে আপনাকে খুঁজে বের করতে হবে, এবং ইউ নিড আ লট অফ রিসার্চ ফর দ্যাট। সো সো আমার মনে হয় রিসার্চ করার জন্য কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করা যাবে বা করতে হয় সেটা যদি আমি জিজ্ঞেস করি, আভিয়া তুমি যদি একটু বলতে যে তুমি তোমার এই ইউনিভার্সিটিতে কেন সিলেক্ট করলে? আচ্ছা, আমি আসলে আমার এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করিনি, এটা ফুলব্রাইটই আমাকে এখানে প্লেস করেছে। তো আমার ফুলব্রাইটের যে প্রসিডিউরটা সেটা হলো ওরা 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনটা পাঠায়। তো 4টা ইউনিভার্সিটির থেকে ইউ ক্যান গিভ ইয়োর প্রেফারেন্সেস। তো আমার 2টা প্রেফারেন্স ওরা নিয়েছিল। আর প্রেফারেন্স দিলে শুধু হবে না, ওরা মানে নিজের যে ক্রাইটেরিয়া গুলো আছে বা যে অ্যাচিভমেন্ট গুলো আছে, অ্যাকমপ্লিশমেন্ট গুলো আছে, ওটার উপর বেস করে রেকমেন্ডেশনটা দিতে হবে। সো আমি আমার যে সিজিপিএ, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওগুলো মিলে আমি দেখলাম যে আচ্ছা আই ক্যান গেট ইনটু দিস 2 ইউনিভার্সিটিস। তো ওটা আমি ওদেরকে রেফারেন্স দিয়েছিলাম, সো ওইটা ওরা ইনক্লুড করেছিল। তো 4টা ইউনিভার্সিটিতে গিয়েছিল। তারপরে দে প্লেস মি ইন ম্যাক্সওয়েল স্কুল। এটার একটা রিজন আমার মনে হয় ছিল যে ম্যাক্সওয়েল স্কুল ইটসেলফ অফার্ড 90% ফান্ডিং ফর মি। তো ওরা আমার একাডেমিক মানে আমার পড়াশোনার কস্টটা 90% ম্যাক্সওয়েলের স্কলারশিপ থেকেই কভার হয়েছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। অলসো ম্যাক্সওয়েল ইজ আ ভেরি হাইলি র্যাঙ্ক স্কুল ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এবং যদি প্রোফাইল মিলে যায় অ্যান্ড যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় দেন দে উড ট্রাই টু ফুলব্রাইট, উইচ ইজ লাইক এখানে অনেকে বলে যে না ফুলব্রাইটে অ্যাপ্লাই করবো না কারণ ইউজুয়ালি ভালো স্কুলে দেয় না, মোটামুটি স্কুলে দেয়, বাট দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। If you have the good profile, they will try to put you in the best university given your subject. So public administration at Maxwell is a very good school, and আমার যে 4টা ইউনিভার্সিটিতে মানে 4টার মধ্যে আমার 4টাতে অ্যাডমিশন হয়েছিল। সো ওখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের র্যাঙ্কিং ওয়াইজ ম্যাক্সওয়েল ওয়াজ অন দ্য টপ। সো এই জন্য ওরাই আমাকে এখানে প্লেস করেছে। অ্যান্ড আমার আসলে এখানে I wanted to go to another school because that was a better branded school. তো আমি ওদেরকে কমিউনিকেট করেছিলাম যে can I go to that school because I got admitted there as well. But ওরা বলেছে না, sorry, we have selected this school for you, your profile fits the best in this school, so we will place you here. So এটা পুরোটা নিজের হাতে না, বেশ ফুলব্রাইট কমিশনের হাতে। সো এটা একটু ডিফারেন্স। ভালো হলো তুমি ডিসকাস করে নিলে যে এটা আসলে আমরা জানতাম না যে ফুলব্রাইট স্কলারশিপে তুমি নিজে সিলেক্ট করতে পারবে না। সো তোমার জন্য একটা কোয়েশ্চেন এসেছিল, কোয়েশ্চেনটা হয়েছে যে যে কতদিন লাগে ইউজুয়ালি তুমি যে তোমার রেজাল্ট আসতে কতদিন লাগে মানে ফুলব্রাইট স্কলারশিপে? আচ্ছা, প্রথমে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের পরে ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ আ ফুলব্রাইট পার্টিসিপেন্ট, কখনো স্কলার বলে না, অ্যাজ আ পার্টি মানে অ্যাজ আ শর্ট ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড। এই নিউজটা পেতে লাগে 2 মাসের মতো। তো 2 মাসের ভেতর ওরা 8 জনকে সিলেক্ট করে ফেলে, কিন্তু তখনও ওরা বলে যে সি উই হ্যাভ সিলেক্টেড ইউ ইন বাংলাদেশ, বাট আনটিল ইউ গেট অ্যাডমিটেড বাই ইউএস ইউনিভার্সিটিস তোমার আমরা বলতে পারছি না যে তুমি যেতেই পারবা ইউএসএ তে। কারণ ওরা আমাদেরকে বাংলাদেশ থেকে 8 জনকে সিলেক্ট করে 8 জনের প্রোফাইল বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠায়। ইউনিভার্সিটিগুলোর যখন অ্যাকসেপ্টেন্স দেয় তখনই বলা হয় যে না ওকে উই আর ভেরি শিওর দ্যাট ইউ ক্যান গো টু আমেরিকা। সো আমি 2 মাসের ভিতরে জেনে গিয়েছি যে আই এম শর্টলিস্টেড অ্যামং দ্য 8 ইন বাংলাদেশ। আর ইউনিভার্সিটি থেকে যে আমাকে সিলেক্ট করেছে আমেরিকান, মানে একদম ফাইনাল ডিসিশন আসতে 6 থেকে 7 মাস লেগে যায়। দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট ওয়েট। সো ইনিশিয়াল ওয়েট 2 মান্থস, ফাইনাল ওয়েট ফার্দার 5 to 6 months. ওকে, থ্যাংক ইউ। সুলতান, তোমার জন্য একটা কোয়েশ্চেন এসে, তোমার জন্য 2টা কোয়েশ্চেন আমি বলবো। যে একজন লিখেছে যে চয়ন লিখেছে হি ইজ আ সাইকোলজিস্ট এবং 3 বছর ধরে কাজ করছে। সো এমপিএইচ ইউরোপে যে সে এমপিএইচ করতে চায়, এটার জন্য কি আসলে কোনো আলাদা রিকোয়ারমেন্ট আছে কিনা, এটা একটা কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন করেছে যে ডক্টর সুলতান ভাইয়া যে
ডাজ দ্য প্রসিডিউর সেম ফর দ্য ডেন্টাল সার্জন, মানে তুমি যে প্রসেসে গিয়েছো ডেন্টাল সার্জনের জন্য একই প্রসেস কিনা। সো এই কোয়েশ্চেনটা, সো আমার মনে হয় যে এই কোয়েশ্চেনটার আসলে তুমি যদি আনসার করো সব মানে সবার জন্য আসলে সেমই আসলে, এটা আমি বলতে চাই, বা তুমি ইউরোপের যদি বলতে চাও। আচ্ছা, প্রথমে হচ্ছে ইউরোপে পাবলিক হেলথের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইউরোপিয়ান পাবলিক হেলথ মাস্টার্স যেটা, এটা হচ্ছে যে এখানে কিন্তু শুধুমাত্র যে ডাক্তাররা অ্যাপ্লাই করতে পারে তা না, মানে আমি যে বছর গিয়েছিলাম সেই বছর বাংলাদেশ থেকে 3 জন চান্স পেয়েছিল, তাদের কেউই কিন্তু ডাক্তার না। সো সাইকোলজিস্ট, বিহেভিয়ারাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্টিস্ট, মানে পাবলিক হেলথ কিন্তু অনেক বড় একটা স্পেকট্রাম। সো এখানে আসলে বিভিন্ন আপনার ডিসিপ্লিন থেকে বিভিন্ন সাবজেক্ট থেকে আসতে পারে। সো এটা কোনো সমস্যা না, এবং তারা মানে ইভেন ইউরোপে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করে যে আপনারা বিভিন্ন সাবজেক্ট থেকে, বিভিন্ন ডিসিপ্লিন থেকে, বিভিন্ন স্পেকট্রামে মানুষজন পাবলিক হেলথে মাস্টার্স করবে। সো আমি যেটা বললাম যে মানে ইউরোপ আব হেলথ প্লাস, এইটাই হচ্ছে গিয়ে ইউরোপিয়ান মানে ইরাসমাস স্কলারশিপের মধ্যে পাবলিক হেলথের জন্য হচ্ছে এই প্রোগ্রামটা। আর ডিজাস্টার নিয়ে যেটা বলেছিলাম, সেটা কেউ যদি ডিজাস্টার ম্যানেজমেন্টে যেতে চায় সেটা হচ্ছে পাবলিক হেলথ ইন ডিজাস্টার। আর ডেন্টাল সার্জন আর এমবিবিএস এটা আসলে কোনো ডিফারেন্স নেই, কারণ হচ্ছে যে আমার প্রোগ্রামে আমি তো বললাম যে আমার প্রোগ্রামে আমার ডাক্তার ছিল মাত্র 4 জন, আমরা মানে 20-21 জনের মধ্যে না 22 জনের মধ্যে আমরা মাত্র 4 জন ছিলাম ডাক্তার। আমাদের হচ্ছে যে ভেটেরিনারি সায়েন্স থেকে ছিল 2 জন, তারপরে হচ্ছে যে ল্যাব সায়েন্স থেকে ছিল প্রায় 7-8 জন, বায়োলজিস্ট ছিল 4-5 জন। সো মানে এটা আসলে ম্যাটার করে না যে আপনি আসলে ব্যাচেলার কি মানে মেডিসিনে করেছেন, মানে এমবিবিএস করেছেন নাকি বিডিএস করেছেন নাকি, মানে এটা ইট ম্যাটার্স যে আপনার কোন সাবজেক্টে যাচ্ছেন এবং সেই সাবজেক্টের সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিলেভেন্ট কিনা এবং আপনার এক্সপিরিয়েন্স গুলো রিলেভেন্ট কিনা, এন্ড আপনার আইএলটিএস আছে কিনা, এবং কিছু মিনিমাম ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখতে পারবেন। সো আপনি কোন সাবজেক্টে পড়ছেন এটা ইম্পর্টেন্ট না, আপনি যে সাবজেক্টটাতে পড়তে যাবেন সেটার সাথে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা মিলে যায়, দ্যাট ইজ গুড এনাফ। ও আরেকটা মাঝখানে একটা কথা, সরি মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অন্য অনেকগুলো স্কলারশিপেই একটা বাধ্যবাধকতা আছে যে আপনাকে ফেরত আসতে হবে। তো আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ছিলাম, এখানে কোনো বাধ্যবাধকতা ছিল না। আপনি 2 বছর পরে যদি আপনি কোথাও থেকে যেতে পারেন, ইউ হ্যাভ টু ডু দ্যাট, মানে আপনি সেটা পারবেন। এবং আমার বেটার হাফ এসআই স্কলারশিপে ছিল, সুইডিশ ইনস্টিটিউট, এবং তার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা ছিল না, সেও চাইলে থেকে যেতে পারতো। সো আমরা যে দুজন যে স্কলারশিপে গিয়েছিলাম এটাতে কোনো বাধ্যবাধকতা ছিল না, বাট আপনাকে এটা দেখতে হবে, যেটা দীপ বললো যে আপনার আসলে ওই স্কলারশিপ নিয়েও একটু রিসার্চ করার দরকার আছে যে আসলে এই স্কলারশিপের টার্মস এন্ড কন্ডিশনস গুলা কি, আপনাকে আসতে হবে কি হবে না, 2 বছর থাকতে হবে, 1 বছর থাকতে হবে। সো এটাও আসলে যাওয়ার আগে ভালো করে দেখে যাওয়া উচিত। ওভার টু ইউ আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একটা কোয়েশ্চেন এসেছে, সেই কোয়েশ্চেনটা এটা যেমন শুধুমাত্র আমি, বিকজ এই কোয়েশ্চেনটা হয়েছে যে প্রাইভেট মেডিকেল থেকে পাশ করলে কি স্কলারশিপ পাওয়া যায় কিনা। সো একমাত্র আমি যে প্রাইভেট থেকে আসছি এখানে, এন্ড মেহনাজ। সো একটা আমি যেটা বলতে চাই যে দেশের বাইরে দে ডু নট কাউন্ট যে তুমি আসলে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে পাশ করেছো নাকি প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাশ করেছো। দে অনলি লুক ফর ইউর ডাইনামিক, হাউ ডাইনামিক ইউ আর, হাউ মোটিভেট এন্ড প্যাশনেট ইউ আর, এন্ড লাইক এবং তোমার উপর ইনভেস্ট করলে তুমি কতখানি নিতে পারবে এবং দেশে ফেরত এসে তুমি সেগুলো অ্যাকর্ডিংলি কন্ট্রিবিউট করতে পারে। দে অনলি লুক ফর দ্যাট। এবং বিশেষ করে অফকোর্স তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকতে হবে, সে জিপিএ বলো বা তোমার other relevant experiences, but that's also like ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বা তোমার স্কলারশিপের জন্য অফকোর্স ওগুলো ম্যাটার, বাট সাথে সাথে তোমার আসলে এক্সট্রা কারিকুলার কি অ্যাক্টিভিটি আছে, হাউ মাচ লিডারশিপ ক্যাপাবিলিটি ইউ হ্যাভ, এবং তুমি তোমার ফিউচার প্ল্যানটা কিভাবে আউটলাইন করছো সেগুলো বেশি ইম্পর্টেন্ট। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট। এই জিনিসটা মনে হয় আসলে বাংলাদেশে শুধু এক্সিস্ট করে, মানে something that exists in Bangladesh only. So I hope যে তুমি you got your answer. আচ্ছা, আমি যদি এখন একটু আমাদের সব একটা কমন কোয়েশ্চেন সবার থেকে এসছে, যেটা আমি জানি, যেটা আমরা সবাই ইনবক্সে পাই, যে এসওপি লেখার কথাটা, হ্যাঁ, মোটিভেশন লেটার বা অ্যাপ্লিকেশন লেটার। সো ওটাতে পরে আসবো। আমি যদি একটু চিভিনিং এর কথা বলতে চাই, কারণ চিভিনিং এর কথা এখনো বলা হয় নাই। সো চিভিনিং যেটা হচ্ছে যে এটাও হচ্ছে ইউকে গভর্নমেন্ট হোস্ট করে, এবং এটা স্কলারশিপ ইজ এন্টায়ারলি ফান্ডেড বাই Foreign and Commonwealth Welfare of UK, but যেটা হয়েছে যে they only fund বা invest on the professionals. এটা আসলে বলাই থাকে যে if you are a student বা you are a fresh graduate, you don't apply for it. এবং যেটা ওয়েবসাইট আমি একটু আগেও চেক করলাম, they distinctly mention করে রাখে যে if you are a potential leader and if you are
and if you are very good at effective networking এবং তোমার একাডেমিক অ্যাচিভমেন্ট ভালো তখন তুমি অ্যাপ্লাই করবা বিকজ এটা যেহেতু একটু একটু দে যেটা করে যে ইউকে গভর্নমেন্ট ওয়ান্ট টু নার্চার দ্য ফিউচার লিডার্স বা ফিউচার পলিটিশিয়ান সো যেটা হয় যে সবসময় তারা বিশেষ করে বাংলাদেশে শুরু হয়েছে গত 20 বছর মনে হয়, আই এম নট ভেরি শিওর, বাট সবসময় তারা আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা পলিসি মেকার্স বা লয়ার তাদেরকে বেশি ফান্ডিং করে। আমার মনে জাস্ট রিসেন্টলি দে হ্যাভ স্টার্টেড টু আমি মনে আই এম দ্য ফার্স্ট ওয়ান হু গট দ্য স্কলারশিপ টু স্টাডি মেন্টাল হেলথ। সো আমি এটাই এই জন্যই বললাম, সো ইট রিপ্রেজেন্টস দ্যাট the subject doesn't matter, private and government doesn't matter. If you have the right mindset and right direction, and you can convince them that you are the right person that should invest on you, so you should go for it. আমার একটা লাইন বলতে চাই, আমার মেন্টর আমাকে বলেছিল, মিস ক্যাথরিন স্পেন্সার, হু ইজ আ ব্রিটিশ নাগরিক, সে আমাকে বলেছিল যে ইউ শুড অলওয়েজ মেক ইউর ইন্টারভিউয়ার ইজি টু টেক ইউ, যে তোমার ইন্টারভিউটা এমন হওয়া উচিত যে তারা আসলে খুব ইজিলি তোমাকে নিয়ে নিবে, ডোন্ট মেক ইট ডিফিকাল্ট ফর দেম। সো আমি সবসময় এটাই বিলিভ করি যে ইদার তোমার অ্যাপ্লিকেশন হোক বা ইদার তোমার এসওপি হোক, সো রাইট সামথিং ভেরি মানে ভেরি অনেস্টলি এবং খুবই ছোট এবং খুবই ইজি ল্যাঙ্গুয়েজে, ডোন্ট মেক ইট লুক লাইক ভেরি মানে খুব কাঠখোট্টা ইংলিশ দিয়ে। ইভেন এটা আমাদের যখন ম্যানুস্ক্রিপ্ট রাইটিংও করি আমরা, তখন আসলে সেই জিনিসটাই আমরা সবসময় বড় সায়েন্টিস্টরা প্রেফার করে দ্যাট ইউ রাইট ইন ইজি ল্যাঙ্গুয়েজ। সো ট্রাই ইট। এবং আমি আসলে চিভিনিং একটু ডিফারেন্ট, বিকজ চিভিনিং একমাত্র ইন্টারভিউ, কারেক্ট মি ইফ আই এম রং, যেটা আসলে ব্রিটিশ ডিপ্লোমেট তাদেরকে ইন্টারভিউ নেয়, এবং এই সিলেকশন প্রসেসটা পুরা ইউকে এফসিও থেকে হয়। 180টা কান্ট্রি থেকে হাজার হাজার পার্টিসিপেন্ট অ্যাপ্লাই করে, এবং যেটা হয় যে আমরা অগাস্টের মধ্যে ডেডলাইন থাকে এবং নভেম্বরের লাস্টের দিকে 4-5 মাস পরে জানিয়ে দেয় যে তুমি আসলে রিটেন অ্যাপ্লিকেশনে সিলেক্টেড হয়েছো, এবং এটা পুরাটাই মেনটেন করা হয় এফসিও থেকে। এবং তারপরে যেটা হয় যে এরপরে তোমার কিছু প্রসেস থাকে, সেই প্রসেসগুলো হওয়ার পরে ইউ আর কল্ড আপন টু ব্রিটিশ এমবাসি বা হাই কমিশন, যেখানে তোমাকে 1 ঘন্টা খুবই নার্ভ রেকিং একটা ইন্টারভিউ দিতে হয় 4 জন বা 5 জন ব্রিটিশ ডিপ্লোম্যাটদের সাথে। সো I will share that experience যদি আসলে আমাদের টাইম কুলায়, বিকজ ওইটা একটা এক্সপিরিয়েন্স যেটা আমি কখনোই ভুলবো না। আমার মনে হয় যে ওই ইন্টারভিউটা দেওয়ার পরে আমি ফার মোর কনফিডেন্ট এখন। আমার এখন মনে হয় না যে আমি কোনো ইন্টারভিউতে গেলে এখন ভয় পাবো, বিকজ এবং আমার ইন্টারভিউটা 1 ঘন্টার বদলে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছিল, এবং আমার ইন্টারভিউটা আসলে অনেক ভালো হয়েছিল, যেটা আসলে আমি পরে জানতে পেরেছি ডক্টর সাবরিনা মুমুর কাছে, বিকজ আমি আইসিডিআরবির ফার্স্ট চিভিনিং স্কলার। সো আমি যখন ইকোতে পড়তে গিয়েছিলাম তখন আসলে চিভিনিং নিয়ে একটা সেশন হয়েছিল আইসিডিআরবিতে, তখন আসলে বলেছিল যে আমার ইন্টারভিউটা ওয়াজ ভেরি মাইন্ড ব্লোয়িং, এই জন্য ওরা আমাকে চিভিনিং দিয়েছিল। সো আই উইল ডিসকাস দিস লেটার, বাট এখন আমি যদি যেতে চাই যে এসওপি, আমি কারণ এসওপির কোয়েশ্চেনটা সবসময় বেশি আসছে, সো আমি একটার পর এক যাব যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে চিভিনিং এ আমার 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়েছে, সো আমার ওটার জন্য এসওপি লিখতে হয়েছে আলাদা করে, অ্যান্ড চিভিনিং এর জন্য একটা বড় অ্যাপ্লিকেশন লিখতে হয়েছিল যেখানে 4টা কোয়েশ্চেনস, যেটা আসলে একটা 4টা বড় এসওপি। সো যেটা আমাকে করতে হয়েছে যে আমি সুলতান, হ্যাঁ, সো আমার আসলে 5টা এসওপি লিখতে হয়েছে, এবং সো আমি আমার টিপস গুলো পরে দিব। আমি যদি একটু ক্লকওয়াইজ যাই, যে আভিয়া তোমার যদি এসওপি নিয়ে কোনো টিপস থাকে, বিকজ এটা মনে 10-12টা কোশ্চেন চলে এসেছে, হাউ টু রাইট এ গুড এসওপি। আচ্ছা, আমার 2টা মেইন এসওপি ছিল। একটা হলো প্রফেশনাল ওরিয়েন্টেড, যে what are your professional experience and why do you want to pursue this professionally, how would this help you in your professional career. আর আরেকটা নিয়ে ছিল হলো একটু পার্সোনাল ইয়েতে, যে what are the events in your life that has led you how to this decision. প্রফেশনালটাতে আমি যেটা করেছিলাম যে আমি একটা প্রোগ্রেসিভ একটা ন্যারেটিভ দিয়েছি, যে ওকে, প্রথমে when I was in my undergrads I worked for a student run NGO and what are the changes I brought there. তারপরে I went to যে আমেরিকা বেসড রিসার্চ ফার্ম, ওখানে আমি কি কি শিখলাম, আর ওই শিক্ষাটা নিয়ে আমি আবার একটা থিঙ্ক ট্যাঙ্কে কিভাবে ওটা অ্যাপ্লাই করলাম ইন আ লিডারশিপ পজিশন। সেটা খুব একটা প্রোগ্রেসিভ একটা ন্যারেটিভ ছিল। আর আরেকটা জিনিস ছিল হলো আমি
তিনটা অর্গানাইজেশনে what are the different skill sets and what are the different mindsets that I learned, এটা আমি খুব ক্লিয়ারলি দিয়েছিলাম। আর এটা আমি রিলেট করেছিলাম টু দি ডিসিপ্লিন অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যে how each of my experiences in these three organizations relate to will help me contribute to the university in international development. তারপরে আর পার্সোনাল যেটা ছিল সেটার টোনটা ওয়াজ আরেকটা যেটা ছিল ওটা টোন ওয়াজ মোর পার্সোনাল, দেয়ার ওয়াজ মোর ইমোশনাল অ্যানেকডোটস ছিল ওখানে। ওখানে আমি যেভাবে লিখেছিলাম যে হোয়াট আর দ্য আমার চাইল্ডহুড ইভেন্টস দ্যাট হ্যাভ লেড মি টু কাম দিস ফার, আমাকে কারা মোটিভেট করেছিল, পার্সোনাল স্পেসে আমি কি কি স্ট্রাগলস অ্যান্ড চ্যালেঞ্জেস ফেস করেছি, সো দ্যাট ওয়াজ মোর অফ আ পার্সোনাল টোন। আর আরেকটা ছিল হলো যে যেহেতু ফুলব্রাইট ইজ অ্যাকচুয়ালি দ্য US government helping Bangladesh government groom their young professionals, যেহেতু US ফুলব্রাইটের একটা ক্রাইটেরিয়া হলো আমাদের দেশে ফিরে আসতে হবে এবং আমাদের 2 বছর দেশে থাকতে হবে, and I will have to contribute to the public sector of Bangladesh. তো এটা আমাকে খুব ভালোভাবে ডেমনস্ট্রেট করতে হয়েছে যে তুমি যে নলেজগুলো গেইন করবা USA তে, how will that help you in improving the international development or public sector in Bangladesh. তো ওখানে আমি কিছু তো টেকনিক্যাল কথাবার্তা বলেছি যে আমি স্কিল সেট গেইন করব, বাট আমি আরো কিছু কথাবার্তা লিখেছিলাম যেটা হলো যে হাউ আই উইল লার্ন প্রফেশনালিজম ইন USA, তারপর USA যে ডাইভার্সিটি, টলারেন্স ফর ডাইভার্সিটি, এগুলা কিভাবে আমি বাংলাদেশের কালচারে ইনকর্পোরেট করব, বিকজ ফুলব্রাইট ইটস আ প্রফেশনাল স্কলারশিপ, অ্যাট দ্য সেম টাইম ইটস আ কালচারাল এক্সচেঞ্জ। ওরা কিন্তু এটাকে প্রাইমারিলি বলে ইটস আ কালচারাল এক্সচেঞ্জ। সো আমি খুব হাইলাইট করেছিলাম যে আমি US এর যে কালচারগুলা, কি কি কালচারগুলো আমি অ্যাডাপ্ট করব, এবং ওই কালচারটা কালচার বলতে আমি বলছি না যে হোয়াট ইউ ওয়্যার অর হোয়াট ইউ ইট, কালচার মানে হাউ ইউ ডু ওয়ার্ক, হাউ ইউ ইন্টারঅ্যাক্ট উইথ পিপল। এই কালচারগুলো আমি USA থেকে শিখে কিভাবে আমাদের দেশের প্রফেশনাল সেক্টরে আমি অ্যাপ্লাই করব, এই জিনিসটা আমি খুব হাইলাইট করেছিলাম। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই গট সিলেক্টেড। সো আমার মনে হয় SOP কে খুব ডাইনামিক ভাবে দেখা উচিত, আর এটাকে অ্যান্ড আই থিঙ্ক SOP is what makes or breaks your application. So it should be written several times. এটা মানুষকে দেখানো উচিত লিখে, এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করে এটা লেখা উচিত। এক্স্যাক্টলি। আমার যেটা তুমি যেটা বললে সেটা আসলে মোর অফ লাইক তুমি কিভাবে স্ট্রাকচার করেছো এবং হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট তোমার SOP-র। বাট আমি সবসময় যেটা বলি, বিকজ আমার আসলে সুযোগ হয়েছে, আমি গত 3-4 বছর থেকে সবার SOP দেখি, ইনফ্যাক্ট আমি আর তাজদিকে অনেক আলাপ করি SOP নিয়ে। সো আমি যেটা সবসময় ফার্স্টে বলি যে ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট ইন ইউর SOP, যে তুমি যদি আসলে কিছু না করে তারপর তুমি ওটাই লিখবা যে আমি কিছু করি নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন UK, US or Canada, বিকজ আই ওয়ান্ট টু লার্ন দ্যাট স্কিল, বিকজ আমার এই এক্সপিরিয়েন্সটা নাই। সো এবং তখনই হয়তো ইভেন যেটা হয় যে তুমি যত আসলে টেনশন করবে SOP নিয়ে, তোমার আসলে SOP-টা ততই আসলে মানে আমার মনে হয় যে ইট উইল বি মোর কমপ্লিকেটেড। সো SOP ইজ তোমার জীবনের গল্প। সো থিঙ্ক অ্যাবাউট ইউর জীবনের গল্প ফ্রম দ্য ভেরি বিগিনিং, এবং তুমি আসলে তোমার জীবনের গল্পটাকে কোথায় নিয়ে যেতে চাও, ইউ রাইট আ স্টোরি অ্যাবাউট ইট। সো মুমু, তুমি যদি খুব ছোট করে কোনো টিপস দিতে, মানে ইটস নট অ্যাবাউট তুমি হাউ ইউ স্ট্রাকচার ইউর SOP, বাট হোয়াট আর দ্য থিংস ইউ হ্যাভ কনসিডার্ড বিফোর রাইটিং ইউর SOP? আচ্ছা, প্রথমেই যেটা কথা, অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট ইন ইউর SOP, এবং আপনার SOP-টা যাতে এরকম হয় যখন আপনি স্কাইপ ইন্টারভিউ বা ফেস টু ফেস ইন্টারভিউ ফেস করবেন, ইউ সে এক্সাক্ট দ্য সেম থিংস ইউ রোট ইন ইউর SOP। আপনাকেই যাতে পোর্ট্রে করে এবং আপনার সাথে কথা বলে যাতে মনে হয় দিস ইজ দ্য টোন হি অর শি গেভ ইন দ্যাট রাইটিং। আমার কাছে এটাই মনে হয়েছে। আবিয়া আপু যেই পয়েন্টের কথাগুলো বললেন, ঠিক এই পয়েন্ট থেকে ধরেই ইন্টারভিউটা হয়, এটা হচ্ছে সবচেয়ে মজার কথা। ঠিক SOP-র রিফ্লেকশনই আপনার কোয়েশ্চেন গুলোকে লিড করবে যখন আপনি একটা স্কাইপ ইন্টারভিউ দিবেন অথবা আপনি একটা ফেস টু ফেস ইন্টারভিউ দিবেন। ওখানেও আপনাকে ঠিক একই প্রশ্নগুলো করা হবে এবং আপনাকে প্রথমে জানতে চাওয়া হবে যে আপনি কেন, ওয়াই ইউ, আপনাকে আমরা কেন চুজ করব। তো আপনাকে প্রথমে মাথায় থাকতে হবে যে হোয়াট অ্যাকচুয়ালি হেল্পড ইউ টু কাম আনটিল দিস প্ল্যাটফর্ম,
এখান থেকে এসে পরবর্তীতে আপনি আরো কিভাবে করে আপনার যে পড়াটা আপনি পড়ে আসবেন, যেই নলেজটা আপনি গেইন করবেন, সেটাকে আপনি দেশকে কিভাবে দিবেন, অথবা কানাডার কনটেক্সটে ওরা যেটা শুনতে চায় যে আপনি এখানেই থেকে যাবেন, যেহেতু ওরা পিআর এর ব্যাপারে খুবই আগ্রহী। স্টুডেন্ট আপনার গ্রাজুয়েশন হয়ে গেলে ওরা পিআর দেওয়ার ব্যবস্থা করে দেয় স্টুডেন্টদেরকে। ওরা চায় যে এখানকার গেইনড নলেজটা যাতে আপনি এখানে ইউটিলাইজ করেন। আমি কানাডাতে যারা অ্যাপ্লাই করতে চান তাদেরকে এই টিপটা দিব যে কাজের ক্ষেত্রে গ্লোবাল ওরিয়েন্টেশনটা রাখবেন, যে আমি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে খুব কাজ করে ফেলবো, এই জিনিসটাতে ওরা খুব একটা আগ্রহী হয় না। আপনি কানাডা থেকে নলেজটা গেইন করে কানাডাকে যদি বেশি দেন, ওরা এই জিনিসটাতে একটু বেশি, এই জিনিসটা বেশি প্রেফার করে। আমার কাছে মানে নিজের এক্সপেরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে, গত 8 মাসে আমার সুপারভাইজারের সাথে কাজ করেও যেটা আমার কাছে মনে হয়েছে, ওদের পলিসি আপনাকে কানাডিয়ান কনটেক্সটে পড়াবে, ওদের হেলথ কানাডিয়ান কনটেক্সটে পড়াবে, প্রাইমারি হেলথ কেয়ার কানাডিয়ান কনটেক্সটে পড়াবে, এবং শেষ করে আপনি ওদেরকে কিছু দিবেন। এই মোটিভেশনটা থাকলে আমার কাছে মনে হয় ভালো। দে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আপনি দেশে ফিরে যেয়ে কাজ করবেন, কিন্তু কানাডার এসওপির ক্ষেত্রে প্রথম টোনটা যদি হয় আপনি এখানে থেকে সার্ভ করবেন, they actually prefer that more. That's the difference. Thank you. That's something very interesting I just learned about. বিকজ আমরা সবসময় যেটা বলি সবকিছুতে যে আমরা দেশে ফেরত যেতে চাই এবং দেশে আমরা কি কি করতে চাই, বিকজ আমাদের দেশ লো ইনকাম কান্ট্রি। সো আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে নাকি আমার ইন্টারনেট একটু ঝামেলা করছে? আচ্ছা, তাসদিক, তুমি যদি কোনো টিপস দিতে চাও। ওকে, আমি যদি টিপস হিসেবে বলি তাহলে আমি বলবো যে প্রথম কথা হচ্ছে একদম অলরেডি মুমু যেটা বলেছে, অনেস্টি, এটার কোনো বিকল্প নাই। দ্বিতীয় হচ্ছে স্টোরি বেসড, মানে একটা এটা নট নেসেসারিলি যে আমাকে চাইল্ডহুড থেকে শুরু করতে হবে, যেটা আভিয়া করেছে হয়তো খুব মানে ইনোভেটিভলি সেটা সে করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা কোনো একটা স্পেসিফিক ইনসিডেন্টসকেও কিন্তু আমরা দেখাতে পারি, যেটা আমি করেছি। যে ওয়ার্ল্ড হেলথ সামিটে আমি গিয়েছিলাম, সেখানে একটা সেশনে কি হয়েছে সেই সেশনের এক্সপেরিয়েন্সটা দিয়ে আমি স্টার্ট করেছি আমার এসওপিতে। যে এই সেশনটা থেকে আমার আউটকাম এটা ছিল যে আমি যখন একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নটার এগেইনস্টে গ্লোবাল অডিয়েন্স এরকম রিয়াক্ট করেছিল, যেটা আমাকে মনে হচ্ছে যে আই হ্যাভ ভয়েস, যেটা আরো বেশি পলিশড হওয়া উচিত, যেটা আরো বেশি নলেজ দিয়ে এই গ্যাপটা পূরণ হওয়া উচিত। আমি যেটা করেছি এসওপির মধ্যে আমার পার্সোনাল গ্যাপ কোন জায়গাটাতে আছে একদম স্পেসিফিক্যালি মেনশন করে, এবং আমার স্ট্রেংথের পাশাপাশি সেটাকে দেখে যে আমি এটা ইউকে থেকে গেইন করতে চাই, যেটা দিয়ে আমি গ্লোবালি একটা ইম্প্যাক্ট রাখতে পারি। একটা জিনিস হচ্ছে আমরা অনেক বড় যে বোকামিটা করে ফেলি, আমরা একই রকম যে দেশে এসে আমি অনেক কিছু করব, ওই অনেক কিছুটা এত বেশি আমরা অবাস্তব ভাবে পোট্রে করি যে মানে আমার মনে হয় লাস্ট এই বছর 2020 আমার মনে হয় আমি 50-র উপরে এসওপি এডিট করেছি বা কারেক্ট করেছি আমার জুনিয়রদের যাদের সাথে আমার রেগুলার বেসিসে কন্ট্যাক্ট আছে। সো বেশিরভাগই যেটা করে যে আমি হাতি ঘোড়া আমি অনেক কিছু মেরে ফেলবো, কিন্তু এটা করা যাবে না। যেখানে আমরা কাজ করছি যদি কন্ডিশন থাকে যে আমাকে দেশে ব্যাক করতে হবে, তাহলে আমি সেইখানকারই কাজের সাথে রিলেট করে যদি দেখা যায় ওকে আমি আইসিডি ডিআরবিতে কাজ করছি, আমার এটা হচ্ছে কারেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টের এই জায়গাটাতে আমি কন্ট্রিবিউট করতে চাই, দ্যাটস এনাফ। এটা কিন্তু খুবই স্পেসিফিক এবং ফোকাসড। আরেকটা জিনিস আমি বলবো, কপি করা। ও মাই গড, এর থেকে ভয়ঙ্কর জিনিস। আমি খুব মানে লিবারাল, আমার এসওপি হোক, আমার রেফারেন্স লেটার হোক, আমি সবাইকে দিয়ে দিই, কারণ অলরেডি আই হ্যাভ ইউজড ইট। আমার কাছে সবসময় যেটা মনে হয় যে শুধু ইউজ না, আমি যখন তৈরি করছি আমি তখনও শেয়ার করি। আমার কিন্তু এই মানে আমি পার্সোনালি মনে করি না যে আমার আইডিয়া শেয়ার করলে সেটা কেউ চুরি করে নিয়ে নেবে, কারণ আমার একটা আইডিয়া দিয়ে আমার পৃথিবী চলছে না। কেউ যদি চুরি করে, আমার কাছে আরো কয়েকশো আইডিয়া আছে সেটাকে ব্যাকআপ করার জন্য। ইস্যুটা হচ্ছে যে দুঃখটা এখানে লাগে যে আমাকেই রিভিউ করতে পাঠিয়েছে হুবহু আমার এসওপি কপি করে, তখন কি রেসপন্স করব? তো ইস্যুটা হচ্ছে এটা বারবার বলা হচ্ছে কপি করা যাবে না। এবং যখন মানে প্রতিটা ল্যাঙ্গুয়েজ, ইভেন স্কলারশিপ, মানে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই তো ইন্ডিভিজুয়াল কিছু গল্প থাকে, তো সেই গল্পটাও আমি যখন দেখছি যে মানে এমন একটা কিছু যেটা আমার পার্সোনাল, যেটা হয়তো আমি লিখেছি যে আমার বউয়ের নাম নদী, সেখানে হয়তো শুধু নদীটা বাদ দিয়ে আমার কোনো বউ নেই, এরকম চেঞ্জ হলে আমি মেনে নিতাম যে একদম হুবহু ওই লাইনটা, হুবহু সেই ইনসিডেন্টটা। তো এরকমও কিন্তু 50টার মধ্যে। সো যারা শুনছেন এখন আমি বলবো প্লিজ, মানে আপনি জাস্ট আপনার স্টোরিটা যেটা সাকসেসফুল হয়েছে যে এসওপিটা, সেটাই কপি করলে যে আপনি সাকসেসফুল হবেন সেটা না। প্ল্যাগিয়ারিজম চেকার আছে, টার্নিটিন, একদম 30 সেকেন্ডেরও কম সময়ে আপনার লেটারটা ওরা ধরে ফেলবে যে আপনি কপি করেছেন, এবং এটা যে আপনি কপি করেছেন, কার থেকে কপি করেছেন সেই নামটাও চলে আসবে। আমি যদি প্রথমবার দিয়ে থাকি আমারটাই শো করবে ওখানে, যেটা এই একই দেশ থেকে জিনিসটা যাচ্ছে। তো প্লিজ কোনোভাবেই কপি করা যাবে না। আরেকটা টিপ যদি আমি দিই তাহলে সেটা হচ্ছে যে এসওপির ক্ষেত্রে স্পেসিফিক্যালি অনেকে মনে করেন যে আমি যত কঠিন ইংলিশ শব্দ ব্যবহার করবো তত বেশি এটা খুব একটা রিচ একটা এসওপি হবে। না, আপনি যেভাবে কথা বলছেন, আপনি যেভাবে
পোর্ট্রে করতে অবভিয়াসলি গ্রামাটিক্যাল কোনো ভুল থাকতে যাবে না। হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে চেক করিয়ে নিতে হবে। আমি পার্সোনালি বলতে পারি আমার এসওপি কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে দিয়েও যেমন চেক করিয়েছি, মানে যারা খুবই ট্রাস্টেড ফ্রেন্ড, আমি জানি যে ভালো ব্যাকগ্রাউন্ড, আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের না, সো ডেফিনেটলি আমি এমন কাউকে দিয়ে দেখেছি এই জায়গাটাতে হেল্প করতে পারবে। এবং আমরা কিন্তু মানে সেই সম্পর্কটা নিজেদের মধ্যে রেখেছি। স্কলারশিপ কিন্তু একটা আমি বলবো যে টিম ওয়ার্ক, এটা একটা সবাই মিলে আমরা যখন 4 জন 5 জন যে স্বার্থপরতা আছে, আমি ওর আগে পেলাম, হাই হাই দেখো আমি স্কলারশিপে কি একটা হনু হয়ে গেলাম, এই সমস্ত চিন্তা করে কোনো লাভ নাই। মানে এটা যদি একটা টিমে আপনি কাজ করেন, আমরা যদি একজন আরেকজনকে হেল্প করে সাপোর্ট করে আগাতে থাকি, সেটাই বেশি ইফেক্টিভ হবে এবং সেটাতে আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা মানে 10 গুণ, আমি বলবো 100 গুণ বেড়ে যাবে, কারণ আপনি একটা কিন্তু পিয়ার রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। সো এই মানে শর্টে আমার মনে হয় একটুখানি আমি এখনকার জন্য আচ্ছা, আমি যাব হচ্ছে সুলতান এবং ইথারের কাছে, যে আমি যেটা করেছি বিশেষ করে ইভেন আমি বাকি সবারটাও করি কাছে মানুষদের জন্য, অফকোর্স আমার জুনিয়ররা এগ্রি করবে যে এসওপি যেটা, এটা আসলে এক সপ্তাহ তৈরি করার কোনো ব্যাপার না, এটা আসলে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম ইন দিস। হ্যাঁ, যে আমার যেমন ফার্স্ট ভার্সন হবে, সেকেন্ড ভার্সন হবে, বলো ইটস টিম ওয়ার্ক। আসলে আমরা আমাদের এসওপি কিন্তু তাসদিকেরটাও আমি দেখেছি, আমারটা তাসদিক দেখেছে, বিকজ আমরা উই রিভিউড ইচ আদার্স এসওপি, শুধু মানে তাসদিক না, আমাদের অন্যান্য ফ্রেন্ডেরটাও আমরা দেখেছি। বিকজ যেটা হয় যে আমি যখন আমার স্টোরিটা লিখছি, দেখা যায় যে আমার সব ইনসাইট আমার কাছে নাও থাকতে পারে, হয়তো মানে আমি আমার চোখে যেভাবে দেখছি, আমার ফ্রেন্ডরা হয়তো আমাকে অন্য চোখেও দেখতে পারে, সো দে ক্যান অ্যাড দ্যাট ইনসাইট টু মাই স্টোরি। আর আনলাইক তাসদিক, আমি একটা কাজ করি না, আমি যখন কাউকে জুনিয়রদেরকে মেন্টরিং করতে যেতে চাই, আমি আসলে আমার এসওপি কাউকেই দেই না, বিকজ আমি ফার্স্টে বলেছি তুমি তোমার মতো করে লিখে নিয়েছো তোমার স্টোরিটা, and then I will share my one so that you can know যে আমি কিভাবে অ্যালাইনমেন্ট করছি, তোমার অ্যালাইনমেন্টটা কেমন হয়েছে। বিকজ when I give them বা share my SOP to them, they tend to get biased and then they lose their creativity, যে আমার মনে হয় যে তার স্টোরিটা সে কোথাও হারিয়ে ফেলতে পারে। সো আমি যেটা করি, আই এম অলওয়েজ দেয়ার, আই অফার হেল্প, যে তুমি যখন খুশি তখন আমাকে এসওপি পাঠাও, and I will give a critical review for that. সো যেটা হয় যে আসলে তাজিকের মতো এক্সপিরিয়েন্স আমার এখনো হয়নি যে আমারটা কপি পেস্ট করে দিয়ে দিয়েছে। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সুলতান, তুমি যদি কোনো কিছু ইনসাইট দিতে চাও, তোমার এসওপিটা তুমি কিভাবে লিখেছিলে? আচ্ছা, সো থ্যাংক ইউ আপু। এসওপির ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা স্কলারশিপের জন্য কিন্তু এসওপি গুলো আলাদা হয়। যেমন হচ্ছে আগে আপু শেয়ার করছিলেন যে অনেক বেশি পার্সোনাল হয়তো এসওপি চাচ্ছে, বাট আমার প্রোগ্রামে হচ্ছে যে এসওপিটাতে অত বেশি পার্সোনাল ওরা চায়নি। ওরা জাস্ট চাচ্ছিল যে তোমার এখন কারেন্ট যে ব্যাকগ্রাউন্ড এবং তুমি যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছ, সেটা কিভাবে তোমার ওভারঅল তোমার ক্যারিয়ার বা তোমার ফিউচার যে গোল আছে সেটার সাথে কিভাবে লিঙ্ক করে। সো এখানে আমি যেটা মানে তাসদিক বললো যে আসলে কপি করা, তো আমি এখানে প্রথমেই বলতে চাই যে আসলে কপি করে কখনোই স্কলারশিপ পাওয়া যায় না। আর আপনি যদি একটা এসওপি লিখতে না পারেন, আপনার আসলে স্কলারশিপ পাওয়া উচিত না। কারণ হচ্ছে যে আপনাকে যে পরিমাণ কাজ করতে হবে, সামনে যে পরিমাণ পড়াশোনা করতে হবে, মানে ইউ ডোন্ট ডিজার্ভ আ স্কলারশিপ আপনি যদি এসওপি কপি করে মানে লিখে নিয়ে চলে আসেন। সো যেটা সবাই বলছে যে নিজের গল্পটা বলা, কারণ কপি আপনি কিভাবে করবেন, কারণ প্রত্যেকটা মানুষের গল্প আলাদা। আমি এমবিবিএস পাস করার, হ্যাঁ হয়তো আমরা একই সাথে মানে বা সমসাময়িক এমবিবিএস পাস করেছি, বাট তারপরে কিন্তু একজন এক একটা রোড নিছে, এবং কেন ওই রোড, কেন দ্বীপ হচ্ছে যে প্রথমে এমপিএইচ করলো, কেন আমি এমপিএইচ করলাম না, প্রত্যেকটা কিন্তু একটা জাস্টিফিকেশন আছে। এবং আমি কেন ভ্যাকসিনোলজি পড়তে গেলাম, দ্বীপ কেন গ্লোবাল মেন্টাল হেলথ পড়তে গেল, সো তার ক্যারিয়ার ওইটার সাথে একটা লিঙ্ক আছে, ডটগুলোকে কানেক্ট করতে হবে। সো আমি যখন এমবিবিএস পাস করলাম, তারপরে আমি আসলে কি চিন্তা করছিলাম এবং তারপরে আমি কোন মানে কোন এক্সপিরিয়েন্সটার দিকে গেলাম, আমি ইনফেকশাস ডিজিজে গেলাম নাকি কোন কি পড়তে গেলাম। তো এই প্রত্যেকটা জিনিস যখন আমি ভ্যাকসিনোলজি পড়তে যাব, আমি প্রত্যেকটাকে কিন্তু কানেক্ট করেছি যে আমি আসলে প্রথম মানে এই প্রত্যেকটা জিনিস কানেক্টেড হতে হবে। এবং তারপরে আমি যখন চলে আসবো দেশে, এবং এটা আসলে যদিও আমার মানে বাধ্যবাধকতা ছিল না, কিন্তু এটা খুবই ভালো যে আপনি এটা দেখাবেন যে আপনি দেশে এসে কিছু করবেন। কারণ প্রত্যেকটা স্কলারশিপে কি হয় যে আসলে ডেভেলপমেন্ট স্কলারশিপ, সো তারা আসলে চায় যে আপনাকে আপনার পিছনে যে এই ইরাসমাস হোক বা ইউরোপিয়ান ইউনিয়ন হোক, ইউকে গভর্নমেন্ট হোক, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হোক, যেই হোক না কেন, তারা কিন্তু চায় যে আপনি আপনার পিছনে যে ইনভেস্টটা করা হলো সেটা আপনি দেশের কাজে লাগাবেন। সো এই প্রত্যেকটা জিনিস যদি আপনি কানেক্ট করতে পারেন, আমার মনে হয় দ্যাট ইজ মানে দ্যাট উইল গিভ ইউ আ স্কলারশিপ, যে আপনি আপনার মানে একদম চাইল্ডহুড থেকে কানেক্ট করতে পারেন, বা চাইল্ডহুড যদি না হয় আপনি আপনার অ্যাটলিস্ট
আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, দেন আপনি যে এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করেছেন, আপনি যে পাবলিকেশন গুলো গ্যাদার করেছেন, আপনি যে ভলান্টারি কাজগুলো করেছেন, প্রত্যেকটা জিনিসকে কানেক্ট করে নতুন যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন সেই সাবজেক্ট আপনাকে কি শেখাবে, যেটা দীপ বলছিল যে আপনার উইকনেস কি স্ট্রেংথ কি সেটার সাথে কানেক্ট করে যে এই উইকনেস গুলো আছে, সো আমি এই সাবজেক্ট পড়ে বাংলাদেশে এই সমস্যাটা আছে, আমি এই প্রবলেমটা সলভ করবো। এন্ড ইট ডাজন্ট হ্যাভ টু বি যে আমি একদম এক্সট্রিম পভার্টি রিডিউস করে দিব, এটা মানে হাস্যকর এবং এটা কেউ বিশ্বাস করবে না, ওরাও জানে যেটা আসলে আপনি পারবেন না। সো যেটা বলে যে স্পেসিফিক্যালি এবং যেটা হয় যে পার্সোনাল টাচ থাকা উচিত, যে আপনার গল্পটা আপনারই যেন হয়। সো পার্সোনাল টাচ বলতে আমি বুঝাচ্ছি যে আপনি একটু কমনলি লিখলেন যে আই এম এ ভেরি এনথুজিয়াস্টিক, আই এম ভেরি এনার্জেটিক, এই ক্লিশে ওয়ার্ড গুলো আমার মনে হয় এসওপি থেকে বাদ দেওয়া উচিত, কারণ এগুলো আসলে ওনারাও জানে যেগুলা খুব ক্লিশে, এবং এগুলা আপনি কেন এনার্জেটিক, আপনি কোন এক্সপিরিয়েন্সের কারণে এনার্জেটিক, আপনি কোন একটা সেটব্যাক ছিল এবং সেটাকে আপনি কিভাবে ওভারকাম করছেন, এই পার্সোনাল টাচ গুলো যদি এসওপি তে আসে আমার মনে হয় যে সেটা খুব ভালো হবে আর কি। দ্যাটস হোয়াট আই ক্যান সে। আচ্ছা, আমাদের এত কোয়েশ্চেন আমি আসলে কোন কোয়েশ্চেন রেখে কোনটা আস্ক করবো। ইথার, তোমার জন্য একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে যে অস্ট্রেলিয়াতে কিভাবে এমপিএইচ করা যায়, সেটা তো আসলে তুমি ফার্স্টে বলেছিলে, বাট তবু যদি একটু রিপিট করতে চাও শর্টলি। মেইন ব্যাপারটা হলো যে অস্ট্রেলিয়াতে এমপিএইচ করতে মানে যদি গভর্নমেন্ট স্কলারশিপ লাইক ডিফেক্ট স্কলারশিপ নিয়ে যদি করতে চাই, সেটা যে আমি প্রত্যেক বছর চাইলে প্রত্যেক বছরই করতে পারবো। শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে কথা? আমাকে শোনা যাচ্ছে? এখন শুনতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ বলো। মেইন বিষয়টা হলো যে অস্ট্রেলিয়ার অজেড স্কলারশিপে ওরা প্রত্যেক বছর দেখা যায় যে কিছু সাবজেক্ট করে দেয় আর কি, যে এই সাবজেক্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো প্রত্যেক বছর চাইলেই যে আমি মানে এমপিএইচ করতে পারবো ব্যাপারটা ঠিক তা না। লাইক আমি 2018-তে অ্যাপ্লাই করেছিলাম, তখন হলো এমপিএইচটা ছিল ওদের প্রায়োরিটি সাবজেক্টের মধ্যে। এই বছর যেমন ওদের প্রায়োরিটি সাবজেক্টের মধ্যে এমপিএইচ নাই। সো যখন আমরা অ্যাপ্লাই করব তখন আসলে দেখে নিতে হবে যে আসলে মানে এমপিএইচটা আছে কিনা, মানে ওই রিলেটেড সাবজেক্ট আছে কিনা। সো এইটা একটা মেইন বিষয়। কিন্তু যদি তারপরেও আপনি করতে পারেন, বাট এটা শিওর না যে আপনি আসলে পাবেন কি পাবেন না। ওদের যে প্রায়োরিটি সাবজেক্ট গুলো আছে আমার মনে হয় ওগুলো দেখে আপনি অ্যাপ্লাই করলে ওইটা বেশি বেটার হবে আর কি। আর যদি এমপিএইচ করতে চান, পাবলিক হেলথে পড়তে চান, সেক্ষেত্রে ওখানে কি ইউনিভার্সিটি গুলা আছে, মানে কোন ইউনিভার্সিটি গুলাতে পাবলিক হেলথ পড়াচ্ছে, আপনার রিসার্চ, আপনি কি রিসার্চ করতে চান কিনা, কত বছরের করতে চান। লাইক আমি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন থেকে করেছি, ওখানে 2 বছরের পাবলিক হেলথ কোর্স ছিল। আবার সিডনির কিছু ছিল যে ইউএনএসডব্লিউ, ওখানে 1 বছরের কোর্স ছিল। সো আপনি আসলে কত বছরের জন্য করতে চান, তারপর আপনার রিসার্চের কোনো ইচ্ছা আছে কিনা, রিসার্চ করতে চান কিনা। যেমন আমার রিসার্চ করার খুবই আগ্রহ ছিল, দ্যাটস ওয়াই আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে বেছে নিয়েছি। কিন্তু যখন সিডনি ইউএনএসডব্লিউ আমার একটা অপশন ছিল, কিন্তু সেখানে কোনো রিসার্চ অপশন ছিল না, বিকজ এখানে এমপিএইচটা 1 বছরের ছিল। সো আপনি ওই ইউনিভার্সিটি গুলো দেখে আপনাকে সিলেক্ট করতে হবে আসলে যে আপনি এমপিএইচ করতে চাচ্ছেন, আপনি কিভাবে করতে চাচ্ছেন, কোথায় করতে চাচ্ছেন, ব্যাপারটা হলো এটা আর কি। তো আর প্রত্যেকটা ইউনিভার্সিটির তো রিকোয়ারমেন্টস থাকে যে আপনি এমপিএইচ করতে চাইলে কিভাবে করবেন, রিকোয়ারমেন্টস গুলো দেখে নিতে হবে আপনাকে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ইমানা লিখেছে যে কোন নন মেডিকেল বা হেলথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হু ওয়ান্টস টু ডু মাস্টার্স ইন পাবলিক হেলথ অর গ্লোবাল হেলথ অর বিহেভিয়ারাল সায়েন্স, এটা আসলে কোনো অপরচুনিটিস আছে কিনা। ফার্স্টে যেটা সুলতান এবং ডক্টর তাসদিক বলেছিল যে আসলে ইভেন আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে আমার চিভিনিং এর কোহোর্টে শুধুমাত্র আমি এবং আরেকজন ছিলাম ডক্টর, আর বাকি সবাই ছিল হচ্ছে নন মেডিকেল এবং হেলথ সায়েন্স থেকে এসেছিল। এবং তাসদিক এবং সুলতানও নিশ্চয়ই সেম এক্সপেরিয়েন্স শেয়ার করবে, রাইট? যে তোমাদের সাথে কি অনেকে ছিল না যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড? এক্স্যাক্টলি। সো you can go for it. আর তারপর ইসলাম রাদিকেলতে ব্যাকগ্রাউন্ডের এবং তার সরি এটা বলো। এটা নিজেও হচ্ছে সো আমি এমপিএইচ করেছি, আমি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে। আচ্ছা, ইথার আপু যেটা বলতে যাচ্ছেন যে উনি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন, উনি এমপিএইচ করেছেন, কোনো অসুবিধা হয়নি। আমি যেটা বলছিলাম যে আমি যদিও ভ্যাকসিনোলজিতে মাস্টার্স করেছি, বাট আমি যেই বছর ইউরোপে গিয়েছি সেই বছর পাবলিক হেলথে যে 3 জন বাংলাদেশ থেকে মাস্টার্স করতে গিয়েছে তারা 3 জনই সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছে। মানে ওইখানে একজনও কিন্তু ডাক্তার ছিল না বা ইভেন লাইফ সায়েন্সেও ছিল না।
তারা সোশ্যাল সায়েন্স থেকে ছিল। সো মানে ইট ডাজন্ট ম্যাটার আপনার ওই যে যেটা আমি বলছিলাম যে আপনার Exactly. আপনি যেই টপিকটাতে বা যেই সাবজেক্টটা চুজ করবেন সেটার সাথে আপনাকে একাডেমিক ক্যারিয়ারটাকে আপনার খুব ক্লিয়ার থাকতে হবে যে আপনি এই মাস্টার্সটা করে আপনি কি করবেন। ঠিক আছে, সেটা যদি ক্লিয়ার থাকে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওই মাস্টার্সটা করে আপনি পরবর্তীতে আসলে কি কাজে লাগাবে, এবং সেটা আপনার একদমই ইরিলেভেন্ট হলে তো হবে না। কি যেমন করতে চান? আমি হচ্ছে যে সে ফর এক্সাম্পল আমি এমন একটা সাবজেক্ট থেকে পড়লাম যেটার জন্য আসলে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করি না, তাহলে হবে না। বাট আদার দেন দ্যাট মানে আসলে ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে না। আমি এখানে একটা লাইন অ্যাড করতে চাই কলি আপু, সেটা হচ্ছে যে ICDDRB তে আমার সুপারভাইজার ডক্টর ক্রিস্টিন মেরি জর্জ, ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু কম্পিউটার সায়েন্স, এবং এরপরে উনি হপকিন্স থেকে পিএইচডি, হপকিন্স থেকে বা সম্ভবত কলম্বিয়া থেকে, যেখান থেকে উনি পিএইচডি করেছেন পাবলিক হেলথে, এবং ওনার দুইটা কাজে উনি কম্বিনেশন করেছেন কম্পিউটার সায়েন্সের সাথে ডিজিটাল হেলথ নিয়ে এসে, তারপর সেখান থেকে ধীরে ধীরে কলেরা রিসার্চে আমরা ডাক্তাররা কিন্তু ওনার আন্ডারে কাজ শিখছি। সো ইট ডাজন্ট ম্যাটার এট অল, মানে ইস্যুটা হচ্ছে পাবলিক হেলথ একটা জায়গা যেখানে সবারই কাজ করার সুযোগ আছে, এবং এটা মাল্টিডিসিপ্লিনারি, ট্রু সেন্সে মাল্টিডিসিপ্লিনারি। এখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্স থেকে এসেও কেউ পাবলিক হেলথে খুব কন্ট্রিবিউশন রাখতে পারেন। এবং আমাদের এই যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স, একটা অনেকের মধ্যে কিন্তু কমপ্লেক্সটা থাকে যে আমি ডাক্তার, আমি কেন এদের আন্ডারে কাজ করবো। আমি নিজেও ফেস করেছি একদম ডিরেক্টলি, যে আমার ক্লাসমেট যখন নার্স ছিল বাংলাদেশে, যখন আমি মাস্টার্স করছিলাম, আমারই কয়েকজন ডাক্তার বন্ধু বলেছেন যে আমার খুব একটা কমফোর্টেবল আমি লাগছে না যে আমি নার্সদের সাথে একই রুমে বসে প্রতিদিন ক্লাস করছি। সো এই যে মেন্টালিটিটা, এটা সব জায়গাতেই আছে, যেটা আমাদের একদম ছুড়ে ফেলতে হবে। কারণ আমরা এখন স্কলারশিপ নিয়ে কথা বলছি, মানে কি আমরা আরেকটা স্টেপে যেতে চাচ্ছি। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা একাডেমিক্যালি আরেকটু অ্যাডভান্স হতে চাচ্ছি। সো অবভিয়াসলি আমরা যদি আমাদের সংকীর্ণতাগুলোকে না দূরে ফেলে একদম ঝেড়ে ফেলে দিয়ে আমরা যদি না আগাতে পারি, তাহলে কিন্তু আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। কারণ রিসার্চ গুলোও একটা কোলাবোরেটিভ ওয়ার্ক, কোনো রিসার্চ আমি একা করতে পারবো না, আমাকে একদম সবাইকে সাথে নিয়েই করতে হবে। অবভিয়াসলি এখন আচ্ছা, আমি খুব ছোট্ট একটা ইনফরমেশন দিই এই ডাইভার্সিটি ক্ষেত্রে, আর সেটা হচ্ছে collaborating with the computer science and School of Public Health, যেখানে ওরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে স্কুল অফ পাবলিক হেলথের একটা কোলাবোরেশন করতে চাচ্ছে। এটা ভেরি রিসেন্টলি 2020 থেকে ওরা একটা এক্সট্রা ফান্ডিং এর ব্যবস্থা করছে। কেউ যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এখানে থেকে থাকে, ডেফিনেটলি গো ফর পাবলিক হেলথ। ওরা খুব বড় একটা ফান্ডিং পেয়েছে এআই ড্রিভেন পাবলিক হেলথ কিভাবে করে আর কি সামনে আগানো যায় এটা নিয়ে। সো ডেফিনেটলি ইউ গাইজ আর ওয়েলকাম টু জয়েন। ইভেন আমার ডিপার্টমেন্ট সিনিয়র যে ডিরেক্টর আছেন, উনি নিজেও আসলে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছেন উইথ সাইকোলজি ফোকাস, এন্ড দেন হি ইজ আ পাবলিক হেলথ স্পেশালিস্ট, এন্ড হি হ্যাজ বিন a professor of public health system and population for years now. So it doesn't have a boundary. শুধুমাত্র ডাক্তারদের জন্য করা হবে। So go for it. আর তানভীর ইসলাম রাতুল লিখেছে যে সে নিউট্রিশন পাবলিক হেলথের থেকে সে বলছে দিস ইজ এ ডক্টর ফোকাস ডিসকাশন, ক্যান আই রাইট? আসলে আমরা কিন্তু যে ডক্টর, সেই আমরা আসলে ওই জিনিসটা আনছি না, এবং এখানে কিন্তু আসলে ইথার আছে, আভিয়া আছে, দে আর ফ্রম অ্যানাদার ব্যাকগ্রাউন্ড। সো আমার মনে হচ্ছে আমরা আসলে অনেক টিপস দিয়ে ফেলেছি যে আসলে এই স্কলারশিপ গুলো আসলে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড, just about your preference, your aim in life, and then how you're gonna like use your আচ্ছা, আমি কিন্তু কলিয়াপুকে শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন? ওকে, ইন্টারনেটের সম্ভবত সমস্যা হচ্ছে। ওকে ওকে, সো আমি এখানে একটু অ্যাড করতে চাই কলিয়াপুর কথা। চলে এসেছে, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, রাইট আপু? পারফেক্ট। আচ্ছা, হ্যাঁ। সো আমি আমারটা একটু বলছি, তারপর সবাইকে জিজ্ঞেস করবো। সবাই জিজ্ঞেস করছে যে আসলে অ্যানাউন্সমেন্টটা কবে হবে। সো আমি চিভিনিং এর ক্ষেত্রে বলতে চাই যে চিভিনিং হচ্ছে এইবারে কোভিডের জন্য তো একটু আসলে সবকিছু সবারই ঝামেলা হয়েছে। সো এইবার একটা ক্লোজ হয়ে গিয়েছে, যেটা 20 থেকে 21, বাট 21 থেকে 22 যেটা নেক্সট ইয়ারে শুরু হবে, সেটার অ্যানাউন্সমেন্টটা আসলে আমার মনে হয় জুলাই অগাস্টেই হয়ে যাবে। এবং ইট ইজ অলওয়েজ
অ্যাপ্রিসিয়েটিভ যদি আসলে আপনারা 1 বছর ধরে প্রিপারেশন নেন। সো আমার মনে হয় ইট ইজ গুড টাইম টু স্টার্ট ইউর প্রিপারেশন ফর দ্য নেক্সট ইয়ার। অ্যান্ড অগাস্টের মধ্যে ডেডলাইন থাকে এবং নভেম্বরে ইউ গেট এ নোটিফিকেশন যে আপনার রিটেন অ্যাপ্লিকেশন হয়েছে, এবং ফেব্রুয়ারি এবং মার্চের দিকে ইউজুয়ালি কলড আপন টু ব্রিটিশ হাই কমিশন ফর দ্য ইন্টারভিউ, এবং জুনের মধ্যে আপনি জেনে যাবেন যে আপনি আসলে সিলেক্টেড হয়েছেন কিনা। আর ইফ Avia wants to share, and then the rest of the scholars. না, ওটা আমি বলবো যে ওই মেতে সার্কুলার বের হয়। এটা ফেসবুকেও ওরা পাবলিশ করে, ইউএস এমবাসি, আর ওদের ওয়েবসাইট থেকেও পাওয়া যায়। এটা একটা ওয়ান টাইম প্রসেস। ইউ জাস্ট হ্যাভ টু রাইট অল দ্য হোয়াটএভার ইনফরমেশন দে ওয়ান্ট, ওইটা সাবমিট করে দিলেই হয়। আর আইএলটিএসটা লাগে, দ্যাটস ইট। আচ্ছা, সেম অ্যাপ্লিকেশন প্রসেসের টাইমটা মনে হয় মোটামুটি সব জায়গার ক্ষেত্রেই এক। যেহেতু নেক্সট ইয়ার সেপ্টেম্বর থেকে সেশন শুরু হয়, ঠিক তার 1 বছর আগে থেকে ওরা পোর্টালে অ্যাপ্লিকেশনের যা সময়গুলা ওপেন করে দেয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি পোর্টাল ওপেন করে, প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে আলাদা করে যে স্কলারশিপের যে পোর্টালটা থাকে, ইটস ডিফারেন্ট ফর কমনওয়েলথ, ফর চিভেনিং অ্যান্ড ফর ইরাসমাসে শুধু একটা পোর্টাল থেকেই অ্যাপ্লাই করতে হয়, আলাদা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় না। আর ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা হচ্ছে অক্টোবর থেকে ওপেন করে, ওদের এমপি ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, এমএসসি জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করা যায়। সো দ্যাটস প্রিটি মাচ ইট। 1 বছর হাতে রাখবেন, 1 বছর হাতে রেখে সব কাগজপত্র গুছিয়ে দেন গো ফর ইট এন্ড বি রিয়েলি প্রিপেয়ার্ড। ইটস নট আ হোপস। হ্যাঁ, আমিও একদম প্রথমেই বলেছিলাম যে অজেড শুরু করে সেই ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু করে, যেটা রাখেন। আর যদি সবাই যদি আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেগুলো যদি একটু দেখে রাখেন তাহলে আমার মনে হয় ভালো হয়। আর সবচেয়ে অজেডের একটা প্লাস পয়েন্ট হলো আপনার ইউনিভার্সিটিতে আলাদা করে কোনো এসওপি বা কোনো মোটিভেশন লেটার বা কোনো অ্যাডমিশন নিতে হয় না। জাস্ট আপনাকে চয়েস দিতে হয় যে আপনি এই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, জাস্ট 2টা বা 3টে ইউনিভার্সিটির নাম দিতে হয়, ওভাবে করে করতে হয়। সো অজেডের এটা একটা মানে গুড সাইড যে আপনার আলাদা করে ইউনিভার্সিটির থেকে কোনো অ্যাকসেপ্টেন্স লেটার লাগে না। জাস্ট অজেড যদি পেয়ে যান তারপরে আর কি ওরা ওই যে ইউনিভার্সিটি গুলো আপনার রিকোয়ারমেন্টস দেখে, আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে আপনি করতে হয়, আর ওগুলা যদি মিলে যায় তখন হয়ে যায় আর কি। এটাই। আচ্ছা, আমার ইন্টারনেট প্রবলেম করছে, সো ইফ আই এম আউট, সো ইউ গাইস উইল কন্টিনিউ ডিসকাসিং। আচ্ছা, সাবরিনা, তোমার জন্য একটা কোশ্চেন এসেছে যে ফর গেটিং RA-ship in Canada we need to mail the professor, but my question is what key factors we should follow, or any tips from you to get the attention of the professor, make him understand that I'll be the best one who will assist him. I'm doing my BSc in computer science, so want to do MSc in cyber security. মোমো, তুমি শুনতে পেরেছিলে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। আচ্ছা, সাইবার সিকিউরিটির ব্যাপারে আমি আসলে পাবলিক হেলথ দিয়েই মানে পাবলিক হেলথ, স্কুল অফ পাবলিক হেলথের ওয়েবসাইট সম্পর্কে আমার আসলে ধারণা আছে, অন্যান্য সেক্টর গুলো সম্পর্কে ধারণা নাই। একটা প্রথম ইনফরমেশন বলি, আপনি যদি সাইবার সিকিউরিটিতে পড়তে আসতে চান তাহলে আসলে আপনাকে খুঁজতে হবে ইউনিভার্সিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনাকেই খুঁজতে হবে যে কোন কোন ইউনিভার্সিটি আপনাকে সাবজেক্ট গুলো দিচ্ছে, আপনি কোথায় আসতে চান, এবং ওয়েবসাইটে সবকিছু এলিজিবিলিটির আপনার কি কি চাই বিশ্ববিদ্যালয়ে সেগুলো খুব সুন্দর করে বলা থাকে। ডু ইউর রিসার্চ। আমার আসলে খুব একটা ধারণা নাই এই সম্পর্কে, কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে আপনি যদি ফিলস ইউর ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেন গো ফর ইট। আচ্ছা, ওর কোয়েশ্চেনটা ছিল একটু ডিফারেন্ট, যে তুমি যখন আসলে প্রফেসরদেরকে মেল করেছো, সো মানে কি কি ফ্যাক্টরগুলো আসলে মাথায় রাখতে হবে, সেম লাইক যে সময় আমরা স্কলারশিপের সময়, অ্যাপ্লিকেশনের সময় যে কি কি ফ্যাক্টরগুলো আসলে মাথায় রাখতে হবে টু গেট দ্য চান্স। আচ্ছা, প্রথমে আমি 2টা সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলাম। আমি গ্লোবাল হেলথে অ্যাপ্লাই করেছি, আমি হেলথ পলিসিতে অ্যাপ্লাই করেছি। গ্লোবাল হেলথে 3জন প্রফেসর, আমি যখন অ্যাপ্লাই করেছি 3জন প্রফেসর ছিলেন ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা। আমি 3জনকেই
মেইল করেছি। এবং মেইলের প্রথম কথা ছিল আমি ডক্টর জুবিয়া মুমতাজ, উনি পাকিস্তানে হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ নিয়ে কাজ করে। ওনাকে যখন আমি মেইলটা করেছি, প্রথমে আমি লিখেছি যে আমি আইসিডিডিআরবি তে 1 বছর ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ ডিভিশনে কাজ করেছি। আমি প্রেস ম্যাচ, যেটা হচ্ছে প্রিমেচিউর লেবার এবং ম্যাটারনাল ইনফেকশন নিয়ে কাজ করেছে, আমি সেগুলা নিয়ে কাজ করেছি। এবং তার কাজ সম্পর্কে যখন আমি ডক্টর জুবিয়া মুমতাজের কাজগুলো সম্পর্কে পড়েছি, আমার কাছে ভালো লেগেছে এবং আমি এই ক্ষেত্রে তার মেন্টরশিপ এবং সুপারভাইজারশিপ চাচ্ছি। এটা ছিল ডক্টর জুবিয়া মুমতাজকে লেখা আমার ইমেল। আবার যখন আমি আমার বর্তমান সুপারভাইজার ডক্টর জেফ জনসন, ওনার কাছে মেইল করেছি, উনি হেলথ পলিসি নিয়ে কাজ করছে, ওনার মেইন ফোকাস হচ্ছে ডায়াবেটিস হেলথ পলিসি নিয়ে। সেই ক্ষেত্রে আমার ইমেলের বডিটা ছিল, আমি আইসিডিডিআরবি তে আমার মানে মোটামুটি 4 বছর ধরে আমি কাজ করেছি, বিভিন্ন ডিভিশনে কাজ করেছি। তো আমার কিছুটা ডাইভার্সিফাইড যেহেতু কাজের অভিজ্ঞতা আছে, আমার শেষ 2 বছরের কাজ ছিল টিউবারকিউলোসিস পলিসি নিয়ে, যক্ষ্মা পলিসি নিয়ে, ন্যাশনাল টিউবারকিউলোসিস প্রোগ্রামের সাথে। তখন আমার ইমেইলের বডিটা ছিল যে যেহেতু আমি ন্যাশনাল টিউবারকিউলোসিস প্রোগ্রাম নিয়ে কাজ করেছি এবং আপনি ডায়াবেটিসের গাইডলাইনস এবং পলিসি নিয়ে কাজ করছেন, আমি পলিসি রিলেটেড কাজে এখন একাডেমিক্যালি আপনার সুপারভিশন বা মনিটরিংটা চাচ্ছি। সেক্ষেত্রে আপনি আমাকে কতটা হেল্প করতে পারবেন। তো এই দুইটার পার্থক্য হচ্ছে, যখন আমি যার কাছে অ্যাপ্রোচ করছি, আই ট্রাই টু বি অ্যালাইন উইথ দ্যাট সুপারভাইজার্স এক্সপিরিয়েন্স, যাতে তার এক্সপিরিয়েন্সের সাথে, তার কাজের সাথে আমার কাজগুলো অ্যালাইন করে। এভাবে করে আপনার অ্যাপ্রোচটা হবে। আপনি যখন সুপারভাইজারকে মেল করবেন, তার সাথে আপনার একটা সিভি দিবেন, আপডেটেড সিভি। সিভি হচ্ছে আমি ইউরোপাস, এই গুগলে লিখে এটা সার্চ দিবেন, আমি ইউরোপাসে সিভি বানিয়েছিলাম ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী। এবং আমি মোটিভেশন লেটারও হচ্ছে পাঠিয়েছি সুপারভাইজারদের সাথে। তারপরে তারা হচ্ছে it took me about 4 or 5 months, 4-5 মাস পরে আমাকে রিপ্লাই দিয়েছে। আমি মনে হয় 12 বা 13 জনকে মেইল করেছিলাম, আমাকে 2 জন রিপ্লাই দিয়েছে। বাকি 3-4 জন আমাকে তারা ফান্ড নাই, তারা টাকা দিতে পারবে না, এই মেসেজ পাঠিয়েছে। এবং 50% of them they didn't even bother to reply। এটা মাথায় রাখতে হবে, খুব কম সংখ্যক সুপারভাইজার আপনাকে মানে ইমেল ব্যাক করবে। সো এটা নিয়ে ডিসহার্টেন্ড হওয়া যাবে না। যার সাথে আপনার কাজ অ্যালাইন হবে, সে আপনার সাথে আপনার কে ইমেল ব্যাক করবে। এবং আপনার যদি টেন্টেটিভ একজন ভালো ক্যান্ডিডেট আপনাকে মনে হয়, দে উইল ফান্ড ইউ। এক্স্যাক্টলি। এটা তোমার কাছে একটা কোয়েশ্চেন এসছে যে লেট মি অসেট কি ডেভেলপমেন্ট সেক্টর প্রেফার করে নাকি does OSET prefer development sector experience more than the private ones? গভর্নমেন্ট সেক্টরে ওরা প্রেফার করে, প্রাইভেট সেক্টরে প্রেফার করে। লাইক আমাদের সাথে অনেকেই গিয়েছিল, দেখেছিলাম যারা হলো প্রাইভেট সাইড থেকে, লাইক ইঞ্জিনিয়ার। আমরা আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে ডেভেলপমেন্ট সেক্টর ওরা বেশি প্রেফার করে। লাইক আমাদের সাথে যারা গিয়েছিল, ওখানে দেখা যায় যে মানে গভর্নমেন্ট থেকে একটা বড় একটা চান্স যায়, এছাড়া হলো ব্র্যাকেট কিছু মানুষ যায়, ওটা ডেভেলপমেন্ট সেক্টরের আন্ডারে পড়ে যায়, আইসিডিবি থেকে যায়। কিন্তু এই সেক্টর গুলো ছাড়া, এই মানে গভর্নমেন্ট, আইসিডিডিআরবি আর হলো ব্র্যাক, এই 3টা অর্গানাইজেশন ছাড়া যারা যায় বেশিরভাগই হলো ডেভেলপমেন্ট সেক্টর থেকে যায়। লাইক কেয়ার থেকে যাচ্ছে, ইউএনডিপি থেকে যাচ্ছে, মানে বিভিন্ন অর্গানাইজেশন থেকে যাচ্ছে। অন্যান্য কিন্তু ধরেন আপনার পলিসি নিয়ে পড়তে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের একটা বড় একটা চান্স যাচ্ছে, ওগুলো আসলে ওদের ইন্টার গভর্নমেন্টাল নেটওয়ার্কিং এর কারণে যাচ্ছে। কিন্তু মানে বেসিক্যালি বড় একটা চান্স যাই হল ডেভেলপমেন্ট সেক্টর থেকে। প্রাইভেট সেক্টর থেকেও যায় কিছু, যেমন মিডিয়া কমিউনিকেশনস এ যারা পড়তে চায় বা স্ক্রিপ্ট রাইটিং এ যারা পড়তে চায়, সেরকমও কিছু যায়। কিন্তু মানে বড় চাঙ্কটা আমি বলবো ডেভেলপমেন্ট সেক্টরে। থ্যাংক ইউ। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদের অনেক কোয়েশ্চেন এসছে, বাট এখন আসলে আমাদের টাইম নেই। উইল টেক, আমরা আসলে একটা বিষয় নিয়ে কথা বলবো এবং দেন উইল লিভ। সেটা হচ্ছে যে রেফারি নিয়ে, সিলেক্টিং ইউর রেফারি, দ্য মোস্ট ভয়ঙ্কর কথা ফর আমাদের মতো ইয়াং প্রফেশনালসদের জন্য, বিকজ আসলে আমরা কার থেকে রেফারেন্স নিব। সো আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যে আমার সাথে অনেক ছোট ছোট ইন্টার্নরা কাজ করতো গত 2-3 বছরে। তারা যেটা হতো যে আসলে ওরা কাকে রেফারি সিলেক্ট করবে ওরা আসলে বুঝতে পারে না, বিকজ আনফর্চুনেটলি আমাদের দেশে বিশেষ করে মেডিকেল সেক্টরে স্যারদের আসলে ইমেল চেক করা হয় না। সো আসলে এই যে প্রসেসটা, যে আসলে ইমেলে ঢুকে আমার মানে একজন স্টুডেন্টের সম্বন্ধে অনেক বড় একটা ডকুমেন্ট ফিল আপ করবে বা একটা এসে লিখবে বা কয়েকটা কোশ্চেন আনসার করবে, হয়তো সবারই এই সময়টা হয় না, বা যেহেতু স্যার অনেক ব্যস্ত থাকেন। এবং দের আর আদার ক্যাটাগরি
যেখানে হচ্ছে সুপারভাইজাররা আসলে ওয়ার্ক সুপারভাইজাররা আসলে রেফারেন্স দিতে চায় না, এবং ওইটা একটা মানে এটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন আর কি, যে ইয়াংদের জন্য যে আসলে কার কাছ থেকে রেফারেন্স নিব। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার যেহেতু আমার একটা আগে মাস্টার্স ছিল, সবে আমার মাস্টার্স এর ওই স্কুলের ডিনের থেকে নিয়েছিলাম, এবং আমি আমার ওয়ার্ক সুপারভাইজারের কাছ থেকে নিয়েছিলাম। আমি জানি না হাউ ডিড আই অ্যাচিভ দ্যাট, বাট I was lucky enough to get that. So referral selection is really important, but it's not the only thing that you need to achieve the scholarship, because reference letter গুলো লাগে এই জন্যই যে because they want to know that you are like you exist, and whatever you have told in the SOP or in the application letter, যে information তুমি বলেছো সেগুলো আসলে correct information. This is just a verification thing. But of course, যে তোমার ওয়ার্ক সুপারভাইজার যাদের সাথে তুমি অনেকদিন ধরে কাজ করছো, সো সে যদি তোমাকে নিয়ে আসলে কোনো স্টেটমেন্ট দিতে পারে that of course like এটা আসলে it strengthens your application. বাট অনেক সময় এটা হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আসলে আমি সবার থেকে জানতে চাইবো যে আসলে সেই ক্ষেত্রে কি করা যায়। সো আভিয়া, তুমি শুরু করবে, দেন সাবরিনা, সুলতান এন্ড ইথার কথা বলবে। তাসদিক মনে হয় একটু নেটওয়ার্কে ঝামেলা হয়েছে। আচ্ছা, আমার এখানে 3টা রেফারেন্স লেগেছিল। প্রফেশনাল, ইট হ্যাড টু বি প্রফেশনাল অ্যান্ড একাডেমিক। তো আমি 2টা নিয়েছিলাম, প্রফেশনাল আর একটা একাডেমিক। ওই একই সিস্টেম, যে এমন না যে আমাকে ইমেল করবে দেন আই ক্যান ইমেল, আই হ্যাভ টু সেন্ড দেম দ্য লিঙ্ক অ্যান্ড দে হ্যাভ টু ডিরেক্টলি রাইট দ্য রেফারেন্স। তো আমার খুব একটা ডিফিকাল্টি হয়নি। বোথ অফ মাই প্রফেশনাল রেকমেন্ডার্স ওয়ার ভেরি উইলিং টু গিভ মি রেকমেন্ডেশন। আর আমার যে একাডেমিক, আমি যে টিচারের কাছ থেকে নিয়েছিলাম, শি ওয়াজ অলসো কোয়াইট হেল্পফুল। যেটা আমার একাডেমিক রেফারেন্স নেওয়ার সময় যেটা আপু বললেন যে ওনারা বিজি থাকেন, হয়তো সবসময় সবগুলো ইমেল চেক করা হয়ে ওঠে না। সো আফটার সেন্ডিং অ্যান ইমেল আই অলওয়েজ ইউজ টু কল দেম, যে আমি একটা ইমেল পাঠিয়েছি, ক্যান ইউ প্লিজ চেক অ্যান্ড সি ইফ ইউ হ্যাভ রিসিভড। এবং ডেডলাইনের আগেও আমি আসলে ফোন দিয়েছিলাম যে এটা তো রেফারেন্স সেন্ড করার ডেডলাইন, তো এটা ক্যান ইউ প্লিজ কোঅপারেট। এবং আমার খুব কোঅপারেটিভ ছিল। ফুল ব্রাইট যেহেতু প্রফেশনাল ডিগ্রি, এখানে প্রফেশনাল রেকমেন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট। মোমো। আচ্ছা, আমি আই ওয়াজ ভেরি লাকি। আমি এই ক্ষেত্রে আসলে আমি জানি না যে সবার হয়তো বা এই লাকটা থাকে না। মাই সুপারভাইজার ওয়াজ দ্য পারসন হু অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড মি পুরা অ্যাপ্লিকেশন প্রসেসে। আই ওয়াজ মানে সুপার লাকি রিগার্ডিং দিস। শুরু থেকে যে মানে ইভেন সে আমার সুপারভাইজার আমার এসওপিও চেক করে দিয়েছে। নট এভরিবডি ইজ লাকি লাইক দ্যাট, ডেফিনেটলি। আমার একটা জায়গায় প্রবলেম ছিল, সেটা হচ্ছে টিচার হিসেবে আমি 2জন প্রফেশনালের কাছ থেকে নিয়ে, আমার প্রফেশনাল সেক্টরের 2জনের কাছ থেকে আমি রেফারেন্স লেটার নিয়েছিলাম। একজন ছিল আমার একাডেমিক সুপারভাইজার। এখন একাডেমিক সুপারভাইজারের ক্ষেত্রে অনেকে যে প্রবলেমটা ফেস করে, প্রথমত তাদের ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেসটা থাকে না। আমি যেটা সাজেস্ট করব, প্রথমত যে যাদের ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেস আছে, ট্রাই টু সিলেক্ট দোজ পারসনস। প্রথমত তারা একটু টেকনোলজি সম্পর্কে ভালো ধারণা থাকে, ডিজিটাল ব্যাপার সম্পর্কে তাদের ধারণা থাকে বলেই তাদের ওই ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেস গুলো তারা চালায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের সাথে একটু ফ্রেন্ডলি সম্পর্ক আছে, যে সুপারভাইজারদের সাথে আপনি ইজিলি রিচ করতে পারবেন, তাদেরকে টার্গেট করেন। আর আমার সুপারভাইজার ছিলেন, অনেকেই হয়তো বা চিনে থাকবেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ডক্টর আহমেদ হোসেন স্যার। স্যারের একটা কথা আমার খুব এখনো মনে পড়ে। স্যার বলেছেন, আরে আমাদের এই সমস্ত রেফারেন্স লেটারে কোনো কাজ হবে না, আপনাকে নিলে এমনিই নিবে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে যখন আপনি আপনার এসওপি তে লিখছেন যে আপনি ইউনিভার্সিটিতে থিসিসের কি কি কাজ করেছেন, অথবা আপনি অফিসে কি কি কাজ করেছেন, আপনার যে অ্যাক্টিং সুপারভাইজার থাকে প্রফেশনাল, তাকেও ঠিক ওই কথাগুলোই লিখতে হবে রেফারেন্স লেটারে। আপনি যদি বলে থাকেন যে আপনি ইউনিভার্সিটিতে কোনো পাবলিক হেলথ ক্লাবের সাথে ছিলেন, লিটারেচার ক্লাবের সাথে ছিলেন, ইংলিশ ক্লাবের সাথে ছিলেন, আপনার যে ইউনিভার্সিটি সুপারভাইজার থাকবে সে যেন ঠিক আপনার এই লিডারশিপের ব্যাপারগুলোই পোর্ট্রে করে থাকেন তার রেফারেন্স লেটারে। ঠিক এই ইন্টারলিঙ্কটা যদি থাকে, এখন আপনার সুপারভাইজার কি একজন লেকচারার, একজন অ্যাসোসিয়েট প্রফেসর বা একজন এমিরেটাস প্রফেসর কিনা, এটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনার এসওপির সাথে আপনার রেফারির কথাগুলো যাতে লিঙ্ক থাকে। এবং সেই ক্ষেত্রে কমনওয়েলথ শেয়ার্ডে প্রবাবলি একটা একজন রেফারি থাকে যে আপনাকে পার্সোনালি চিনবে।
আপনি পার্সোনাল যে স্ট্রাগল গুলা অথবা আপনি যে ভলান্টারি কাজগুলা করে আসছেন সেই ক্ষেত্রে যাতে ভাউচ করতে পারে। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ পার্সপেক্টিভস একজন রেফারি আপনাকে দিবে, সেটা প্রফেশনাল, সেটা একাডেমিক, সেটা পার্সোনাল, তিনটা এরিয়ায় যাতে কাভার করে হুএভার ইট ইজ। আমি জানি যে দীপ ভাই অনেকে রেফারেন্স লেটার দিয়েছে, কলি আপু অনেকে রেফারেন্স লেটার দিয়েছে, এবং তাদের ওই রেফারেন্স লেটার গুলো দিয়ে তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে, ফান্ডিংও পেয়েছে, এমনও আছে। সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, আই এম নট টেলিং যে তারা ক্রেডিবল কেউ না or eligible কেউ না, but the thing is, being these personalities who are so young, they also can be your referees. It really doesn't matter, they have to be the Exactly. emeritus professor or something like that. Thank you. এক্স্যাক্টলি, এটাই আমি তখন বলছিলাম যে আসলে দে ডু নট লুক ফর যে তোমার আসলে খুব বিগ বস কাউকে নিতে হবে। সো তাসদিক, তোমার তোমার রেফারেন্সিং এর ইয়াটা কি, রেফারেন্স লেটার যা থেকে নিয়েছিল তার এক্সপেরিয়েন্স যদি শেয়ার করতে। আমার রেফারেন্সের এক্সপেরিয়েন্স খুবই ভালো। আমি আমার মেডিকেল থেকেও যে প্রফেসর ফাতেমা আশরাফ ম্যাডাম আমাকে তার ইমেল দিয়েছেন যে তাসদিক, আমি বারবার ইমেল বের করে দেখাটা কঠিন, নিয়ে নাও আমার পাসওয়ার্ড এন্ড তুমি আমাকে পাশে বসে বসে টাইপ করে দাও, মানে এতটা সাহায্য করেছে, এক্সেলেন্ট। যদি মানে ওনার একটাই ক্রাইটেরিয়া ছিল যে রেফারেন্স লেটারটা উনি নিজে একদম এডিট করেছেন এবং উনি অনেক কিছু অ্যাড করেছেন, ডিলিট করেছেন। এখানে আমি টিপস যদি দিই, মানে আমার নিজের এক্সপেরিয়েন্স আমি মনে করি যে যেটা ইফেক্টিভ হবে সবার জন্য। প্রথম হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রেফারি কিন্তু রেফারেন্সে যে কি কি পয়েন্ট গুলো অ্যাড করতে হবে ওনারা আসলে সেই সময়টা দিতে পারেন না। আমরা যদি একটা ড্রাফট করে নিয়ে যাই সেটা তার জন্য ইজি হয়, তিনি এডিট করবেন, কিন্তু একটা ড্রাফট, একটা স্কেলেটন আমাকে তৈরি করে দিতে হবে, এটা হচ্ছে প্রথম। যদি ইনস্টিটিউশনের ইমেল না থাকে এবং আমার খুব মনে হয় যে না আমি এই রেফারিটাকে দিতে যাচ্ছি, উই আর অলওয়েজ ওয়েলকাম টু কন্ট্যাক্ট উইথ দ্য স্কলারশিপ পোর্টাল অথবা ইউনিভার্সিটি অ্যালাউ করে। এটা আমার নিজের এক্সপেরিয়েন্স আছে যে আমি একদম কমনওয়েলথ স্কলারশিপ, কমনওয়েলথে সম্ভবত ইয়াহু বা জিমেল অ্যাকসেপ্ট করে, কিন্তু তারপরও আমি ভেরিফাই করে নিয়েছিলাম যে আমি যে প্রফেসরকে দিতে চাচ্ছি ওনার কিন্তু ইনস্টিটিউশনাল ইমেল নাই। যে প্রফেসরের কথা আমি বললাম, প্রফেসর ফাতেমা আশরাফ, যিনি আমাকে সাহায্য করেছেন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে 100%। এবং এটা একটু কথা বলে নেওয়ার ব্যাপার, ইউনিভার্সিটিও ভ্যারি করে, কমিউনিকেট, ইমেল করতে পারতে হবে। তো মোমো একদম এক্স্যাক্টলি ঠিক বলেছে যে জুনিয়র সিনিয়র ম্যাটার করে না। আমরা যদি চিন্তা করি যে না প্রফেসর হলেই তার রেফারেন্স দিতে হবে, অ্যাবসলিউটলি নট। আমি মাস্টার্স এর পরপরই পিএইচডি একটা স্টুডেন্টকে যে অ্যাপ্লাই করেছে আমি রেফারেন্স দিয়েছি এবং তার কিন্তু অ্যাডমিশন হয়েছে। আপু ছিলেন খুব ভালো করে, শাহাদাত আমার খুব কাছের জুনিয়র। এবং শুধু সেটা না, ইস্যুটা হচ্ছে যে রেগুলার বেসিসে দিচ্ছি। মোমো ইউনিভার্সিটিতে এই বছর একজন পড়তে যাচ্ছে, সঙ্গত কারণে না বলছি না, তার 3টা কোর্সের মানে প্রায় একসাথে আমাকে 6টা সম্ভবত রেফারেন্স আমাকে দিতে হচ্ছে। তো জিনিসগুলো হচ্ছে কাজ হচ্ছে, কিন্তু আমরা ছোট, আমরা একদম ইয়াং প্রফেশনাল, কিন্তু যেহেতু আমরা ইন্টারলিঙ্ক করতে পারছি, যেহেতু তার কাজ আমি 3 বছর 2 বছর 4 বছর ধরে দেখেছি, হঠাৎ করে যদি হ্যাঁ আমার ভাইয়া প্লিজ লিখে দাও, সেটা কিন্তু হবে না। আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনি ও তার সাথে কাজ করেছেন, কোন বেসিসে কাজ করেছেন, অফিসে করেছেন নাকি ভলান্টারি কোনো রিসার্চে হেল্প করেছে, এটাকে যদি আপনি প্রপারলি পোর্ট্রে করতে পারেন, আমার মনে হয় যে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এটা একটা আরেকটা টিপ হচ্ছে যে রেফারেন্সটা অনেক লেন্দি হওয়ার দরকার নেই, আবার একদম ছোটও হওয়া যাবে না। আমরা রেফারেন্সটা মনে করি যে টেস্টিমোনিয়ালের মতো, যে ওর ক্যারেক্টার খুব ভালো, খুব ইয়াং, খুবই পছন্দের, আমার 4-5টা লাইন লিখে দিয়ে এখনো 2020-তে মানুষ কিন্তু এরকম রেফারেন্স ড্রাফট করতে বলে এটা করে এনে দেয়। তো এটা বোঝার দরকার আছে যে রেফারেন্স মানে কিন্তু এই 4-5টা লাইন না, ক্যারেক্টার সার্টিফিকেট চাচ্ছে না। একাডেমিক রেফারেন্স মানে হচ্ছে একাডেমিক রিলেভেন্স, কেন আমি এই ছেলেটাকে রেফার করছি এই স্পেসিফিক কোর্সের জন্য। মনে রাখার খুব দরকার আছে এখানে যে আমি যদি কোর্সের নামটা উল্লেখ করি, ইউনিভার্সিটির নামটা উল্লেখ করি এবং স্কলারশিপের নামটা উল্লেখ করি, তাহলে কিন্তু জিনিসটা আরো স্ট্রেংথটা বাড়ে যে কেন এই পার্টিকুলার স্কলারশিপের জন্য আমি স্টুডেন্টটাকে রেফার করছি, তাহলে আরো বেশি ভালো হয়। অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে ধরুন আপনি গেটস কেমব্রিজ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন, কোন গেটস কেমব্রিজ স্কলারকে যদি আপনি তার সাথে কাজ করে থাকেন আগে থেকে, তাহলে কিন্তু তার রেফারেন্সটা অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন আমি খুব লাকি ছিলাম যে আমি কমনওয়েলথের একজন প্রফেসর মাহবুবান আসছেন, আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি ডিরেক্টর ছিলেন, উনি একজন কমনওয়েলথ স্কলার। সো আমি ওনার থেকে একটা রেফারেন্স নিয়েছি এবং সেটা কিন্তু তুমি যখন নিজে লিখছেন যে বিং আ কমনওয়েলথ স্কলার, আমি ভাউচ করছি যে আমার স্টুডেন্টটা কমনওয়েলথ স্কলারশিপের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, তার কারণ হচ্ছে এই ক্রাইটেরিয়া আছে। জিনিসটা কিন্তু অনেক স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে। সো আমি এই জন্য বলছি যদি রিলেভেন্ট ফিল্ডের এরকম কঠিন, আই নো ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, কিন্তু আপনি যদি 1.5 বছর বা 2 বছর একটা স্কলারশিপ অ্যাডমিশনের জন্য দেন, তাহলে আপনি লিঙ্কগুলো বের করে ফেলতে পারবেন। সম্পর্ক ভালো রাখার কোনো বিকল্প নাই। আমি মেডিকেলে যারা আছেন তাদেরকে বলবো যে আমাদের প্রত্যেক মেডিকেল কলেজে প্রিন্সিপালদের কিন্তু একটা ইনস্টিটিউশনের ইমেল থাকে। আপনি যদি অফিসে যোগাযোগ করতে পারেন, যে আমাদের আইটি ডিপার্টমেন্টও আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে, সেখানে কিন্তু আইটি ডিপার্টমেন্টকে বললে তারা ইমেল তৈরি করেও দিতে পারে। এরকমও আমার বেশ কয়েকজন জুনিয়ররা করেছে যে তারা নিজেরা
সেটা যোগাযোগ করে আইটি ডিপার্টমেন্টকে দিয়ে সেই স্পেসিফিক প্রফেসরকে দিয়ে তৈরি করে তাকেই পাঠানো হয়েছে এবং তিনি কিন্তু সাহায্য করেছেন। সো এই টেকনিক্যাল জায়গাগুলো আমাদের আসলে চ্যালেঞ্জ অনেক বেশি আপু বাংলাদেশে, এটা ট্রু যে আমার হয়তো সারা জীবনে আমি কোনো টিচার পাইনি যার ইনস্টিটিউশনাল ইমেল আছে, এখন আমি কি করবো? সো আমাকে তো সেই এখানে কিন্তু 100% সেই ইমেল থেকেই যেতে হবে। সো আমাকে সেই টেকনোলজির জায়গাটা আইদার এক্সপ্লেন করতে হবে স্কলারশিপ কমিশনকে ইমেল করে যোগাযোগ করে, যদি আমি সেটা না করতে পারি তাহলে যেখান থেকে আমি আইটি সাপোর্ট দিতে পারবো বাই ইনভলভিং মাই প্রফেসর। আভিয়া যেটা বলছিল যে ফোনে যোগাযোগ করাটা খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি ফিজিক্যাল ভিজিট। যদি দরকার হয় আমি ড্রাফটটা একদম পেন ড্রাইভে করে নিয়ে আমি চলে যাব আমার প্রফেসরের কাছে, যে বা যিনি আমাকে সুপারভাইজ করেছেন যে স্যার আমি নিয়ে এসেছি, সামনাসামনি বসে যদি স্যার আপনার সময় থাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে আমাকে আধা ঘন্টা সময় দেন, এভাবে বসে করলে কিন্তু জিনিসটা অনেক ইজি হবে এবং ওনারা হেল্প করেন, ওনারা কিন্তু ল্যাপটপ ঘুরিয়ে দিবেন, দিয়ে বলবে যে তুমি দেখো ঠিক আছে কিনা আমি লাস্টে কি লিখছি। আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা মোমো আরো হয়তো ভালো করে বলতে পারবে, সেটা হচ্ছে অনেক স্কলারশিপে পয়েন্ট করে দেয় যে টপ 10%, টপ 5% স্টুডেন্টের মধ্যে কি, তারপরে টপ 10% সবাই করে কি একবারে টানা টপ 1 একদম সবাই টপ 1%, কিন্তু তার রেজাল্ট রিফ্লেক্ট করছে তার 3টা-4টা সাবজেক্টে খারাপ ছিল বা অনেক, তখন কিন্তু জিনিসটা জাস্টিফাইড হবে না। তো এটাও সুন্দর করে উল্লেখ করার দরকার আছে যে ও মানে যখন লেখাবার একটা ডেসক্রিপশন ন্যারেটিভের সুযোগ থাকে, তো যদি লিখে যে হি ওয়াজ নট অ্যামং দ্য টপ 5% স্টুডেন্ট কিন্তু ওর স্পেসিফিক পোটেনশিয়ালটার কারণে আমি ওকে রিকমেন্ড করছি। সো এই টেকনিক্যাল জিনিসগুলো মাথায় রাখা খুব জরুরি, যে আমি চোখে দেখে সব 100% দিয়ে চলে গেলাম কিন্তু সেটা রিফ্লেক্টেড হলো না, তাহলে কিন্তু সেটা খুব ইফেক্টিভ হবে না। রেফারেন্স ইজ অ্যান আর্ট, এটা কিন্তু একটা শিল্পের মতো ব্যাপার, যাকে দিয়ে আমি অ্যাপ্রোচ করছি সে যাতে আমাকে সাহায্য করে, কেন সে আমাকে সাহায্য করবে? নিশ্চয়ই তার ক্ষেত্রে কিন্তু আমি তার টাকা দিচ্ছি না, আমার কোনো প্রফেসরকে যে আমি বলবো যে স্যার প্লিজ আমি আপনাকে এই I want to interrupt you যে সরি, হ্যাঁ এই যে তুমি যেটা বললা সম্পর্কের কথা, this is very important and you should highlight that যে এই জন্যই যে because these people are mentor, these people are really doing a great thing for you, এটা কিন্তু আসলে একটা intangible একটা contribution তোমার লাইফে, আমাদের লাইফে, so we really need to be very grateful to them, and then also we should nurture this kind of relationship যে আচ্ছা মানে হয়ে গেল, আচ্ছা হয়ে গেল, it's not like this because it's a lifetime relationship. So আমার মনে হয়, এবং যেটা আমি সবসময় বলি, we never know যে কখন আসলে আমাদের কাদেরকে লাগে, এবং আর আমার মনে হয় this is a symbiotic সম্পর্ক, যে বড় হইলাম বলে ছোটদেরকে আসলে ইগনোর করবো, it's not like this, এটা আসলে বড়দের কাছ থেকেও আসতে হবে যাতে আমাদেরকে ঠিক ওইভাবেই রেসপেক্ট করে বা ওইভাবেই তারা আমাদেরকে সম্মান করে, যেভাবে আসলে আমরা তাদেরকে সম্মান করছি। সো এই জিনিসটা আসলে 30 সেকেন্ড নিব আপনার থেকে, আমি 30 সেকেন্ড নিব এখানে। এক নাম্বার হচ্ছে যে আমরা অনেক ভুল অ্যাপ্রোচ করি, কাউকে অ্যাপ্রোচ করি যার সাথে হয়তো আমি কখনো কাজই করিনি, এটা একদম মাথায় রাখতে হবে। এরকম সম্পর্ক ভালো, খুব হাই প্রোফাইল কিন্তু আপনি কাজ করেননি, এরকম রেফারেন্স দয়া করে গ্রহণ করবেন না। আপনি যার সাথে কাজ করেছেন সাথে যদি আপনার মাঝামাঝি একটা মানে মোটামুটি সম্পর্ক থাকে, সেটাকেই আপনি ইনভেস্ট করুন, তার কারণ হচ্ছে আপনি কাজটা শো করবেন কিভাবে, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বললেন ভেরি ট্রু, অ্যাকনলেজমেন্ট। রেফারেন্স দিয়ে দেওয়ার পরে যদি দেখি যে একজন চলে গেল এবং একটাবার থ্যাংক ইউ দিল না, এখন আমি ফিল করি যে কোনো অসুবিধা নেই, নট যে ফেসবুকে ভাইয়া আপনি আমার পৃথিবীর সব থেকে বড় উপকার করেছেন, আই ডোন্ট ওয়ান্ট দোজ পোস্ট, আমার এইসব স্ট্যাটাস ট্যাগের দরকার নেই। একটা সিম্পল ইমেল অনেক বেশি মানে আনন্দ দিতে পারে। হ্যাঁ, সো এটাও কিন্তু দরকার যে আমরা নিজেরাও যেমন শিখছি যে আমি যখন কারো থেকে সাহায্য নিচ্ছি আমি যাতে তাকে অ্যাকনলেজ করি, আমি এক্সপেক্ট করি যে আমার কোনো জুনিয়র বা আমার সাথে যারা কাজ করেছে আইসিডি ডিআরবি আমার টিমে বা বিভিন্ন জায়গায়, তারা যখন যাচ্ছে চলে বা ভালো ভালো স্কলারশিপ আছে, একটাবার যাতে আমাকে জানিয়ে যায়, একটা থ্যাংক ইউ একটা মুখে বলে আমি কন্টেন্টটা না করি। রাইট। সো একটা অনেক কমন একটা কোয়েশ্চেন ছিল যেটা আমি একটু আনসারটা করতে চাই, যে অনেকে লিখেছে যে আসলে কোন স্কলারশিপ আমার জন্য ভালো হবে বা এই স্কলারশিপ গুলো নোটিফিকেশনটা কোথায় পাবো। সো আমার মনে হয় যে এই কোয়েশ্চেনটা আসলে আমরা কেউই আনসার করতে পারবো না, উই আর রিয়েলি সরি, বিকজ আপনার জন্য কোন স্কলারশিপ ভালো হবে বা আপনি কোন সাবজেক্টে পড়তে চান, দিস ইজ এন্টায়ারলি আপন ইউ, যে আসলে আপনি কোনটা পড়তে চান। এবং আমার মনে হয় যে সবগুলো স্কলারশিপের যেসব আমরা আলাপ করছিলাম, ওয়েবসাইট আছে, ইউ জাস্ট ক্যান ভিজিট দ্য ওয়েবসাইট এন্ড ফাইন্ড আউট দ্য টাইমিং অফ অ্যানাউন্সমেন্ট এবং কি কি করতে হবে, সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবই আসলে ওয়েবসাইটে আছে। বাট আমরা 6 জন আজকে এখানে এসেছিলাম জাস্ট ফর ডিসকাসিং দ্য ইনফর্মাল থিংস, যেগুলো আসলে টিপস বা ট্রিক্স বা আমরা আসলে কিভাবে আমাদের জার্নিটা কেমন ছিল সেটা। সো আমাদের আসলে আমরা 15-2 ঘন্টা ধরে কথা বলছি, আসলে আমরা যদি এখন কথা বলা শুরু করি, সো এখন আমরা আরো 2 ঘন্টা কথা বলতে পারবো, বিকজ আমাদের অনেক কথা বলার আছে। বাট যদি সবাই যদি এক লাইন করে কিছু বলতে চাই যাওয়ার আগে, আমি সুলতানকে দিয়ে শুরু করতে চাই। আচ্ছা,
থ্যাংক ইউ আপু। তো আমার মনে হয় যে যারা এই প্রোগ্রামটা শুনেছে তারা খুবই লাভবান হবে। আমি শুধু দু একটা কথা বলবো। একটা হচ্ছে যে মানে প্রথমে আমি যেটা বলেছিলাম যে আপনি যদি কপি পেস্ট করে হচ্ছে যে এসওপি করেন তাহলে যেমন আপনার স্কলারশিপটা পাওয়ার দরকার নেই, তেমনই কোন স্কলারশিপটা আপনার জন্য বেস্ট হবে এটা যদি আমাদেরকে বলে দিতে হয় তাহলেও আপনার আসলে স্কলারশিপ পাওয়ার কোনো দরকার নেই। সো ইট হ্যাজ টু কাম ফ্রম ইউ। হ্যাঁ, তো এটা এক। আর দুই হচ্ছে যে আমি যেটা করেছিলাম, আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমি পুরান পাপি, আমি অনেক স্কলারশিপে ট্রাই করছি, ফাইনালি একটা পাইছি। তো এটা হয় কি যে আসলে এটাও আপনাকে এই ফেইলিয়ার থেকে আপনি কিভাবে উঠে আসবেন এটাও আসলে আপনার ওইভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত। আমি ছোট্ট একটা কাজ বলবো যেটা আমি করছিলাম, সেটা হচ্ছে যে আমি একটা এক্সেল শিট বানাইছিলাম এবং আমি লিস্ট অফ স্কলারশিপ, যে 10টা স্কলারশিপ, সেটা কোন কান্ট্রি, তাদের মানে কবে থেকে ওপেন হচ্ছে, কবে শেষ হচ্ছে, তার রিকোয়ারমেন্ট কি, সো দ্যাট আই ক্যান ট্র্যাক যে কোন স্কলারশিপে দেখা যাচ্ছে যে আইএলটিএস এর স্কোর হচ্ছে 5 চাচ্ছে, সরি 5 কোন স্কলারশিপই চাবে না, 6 চাচ্ছে, কোনটাতে 6.5 চাচ্ছে, সো দ্যাট আমি নো যে আচ্ছা কোনটাতে কোনো বার আছে কিনা যে কোনো এক্স্যাক্টলি লিসেনিং এ 6 এর উপরে পেতে হবে বা রাইটিং এ এত পেতে হবে, এরকম কোনো বার আছে কিনা। তো আমার মনে হয় যে এরকম যদি একটা ট্র্যাক থাকে আপনার সামনে, কারণ যেটা হয় যে অনেকগুলো স্কলারশিপে একসাথে অ্যাপ্লাই করতে হলে কোনটাতে 6, কোনটাতে 5, কোনটাতে এসওপি লাগবে, কোনটাতে এসওপি লাগবে না, কোনটাতে এমসিকিউ পড়তে হবে, কোনটাতে পড়তে হবে না, একটু গোলমাল পাকিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি এরকম একটা অর্গানাইজ ভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন গুলা করেন, যে আপনার একটা ফোল্ডার থাকলো, সেখানে আপনি এই বছরের স্কলারশিপ গুলো সবগুলো রাখলেন এবং প্রত্যেকটা লিঙ্ক রাখলেন, এবং আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে এত সুন্দরভাবে প্রত্যেকটা স্কলারশিপের ডিটেল বর্ণনা করা আছে যে কিভাবে অ্যাপ্লাই করবে, এসওপিটা কি হবে, ইভেন এসওপিটা আপনি কি লিখবেন, রেফারি কে কে হতে পারবে, একাডেমিক নাকি প্রফেশনাল, প্রত্যেকটা জিনিস কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে। সো আমার মনে হয় যে স্কলারশিপ নিয়ে রিসার্চ করুন, প্রত্যেকটা ওয়েবসাইটে সময় দেন। শুধুমাত্র আমি বিদেশে যেতে চাই, জাস্ট হচ্ছে ভাইয়া আমি বিদেশে যেতে চাই কি করব, এই ধরনের মানে কথা বলা বাদ দিয়ে ওয়েবসাইট গুলোতে সময় দেন, ওখানে সবকিছু ভালো করে লেখা আছে। আমার মনে হয় যে আপনি পারবেন। জাস্ট খালি আপনাকে যদি একবারে না পারেন 2-3 বার চেষ্টা করবেন, বাট আপনি পারবেন, জাস্ট মানে চেষ্টা করে যান। থ্যাংক ইউ সুলতান। তাসদিক। থ্যাংক ইউ সো মাচ। আমি একদম শর্টে বলবো, সেটা হচ্ছে স্কলারশিপের পরেও একটা জীবন আছে। আমরা যারা স্কলারশিপ পেয়ে গেছি বা অনেকে আমি দেখেছি, মানে ইস্যুটা হচ্ছে যে আমরা যদি নিজেকে খুব মানে বড় মনে করি যে ও মাই গড আমার থেকে ট্যালেন্টেড পৃথিবীতে আর কেউ নেই এবং পৃথিবীর সবাই খুবই তুচ্ছ ছোট কারণ তারা কোনো স্কলারশিপ পায়নি, এটা যেমন করা যাবে না। উই নিড টু বি হাম্বল। আমাদেরকে সাহায্য করতে হবে সবাইকে যাতে অন্যরা অপরচুনিটি গুলো পায়, কারণ পৃথিবীতে প্রত্যেকের আলাদা আলাদা জায়গা আছে এবং যারা বড় বড় জায়গা থেকে, আমরা প্রত্যেকে কিন্তু যে ইউনিভার্সিটি গুলোতে পড়েছি বা যে স্কলারশিপ গুলো পেয়েছি পৃথিবীর খুবই মানে প্রেস্টিজিয়াস স্কলারশিপ, প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিস, আরো হয়তো পড়বো এই পরবর্তীতে। এই জায়গাতে চলে যাওয়ার পর যদি আমরা পুরো পৃথিবীকে তেলাপোকা দৃষ্টিতে দেখা শুরু করি এবং আমরা যদি এরকম একটা অহংকারী স্টেজে চলে যাই যে কেউ মানে ম্যাটার করে না, শুধু আমি একা ম্যাটার করি, তাহলে আমার ভয়ঙ্কর রকমের আপত্তি আছে। আমি একদম ক্লিয়ার করবো এই জায়গাটাতে যে যিনি ট্রাই করে পারছেন না তিনি কিন্তু ফেলিওর হচ্ছেন। আমি সামির সাথে এখানে একদম এগ্রি করবো না, ফেলিওর না, এটা ট্রাই, অনেকটা ট্রাই হচ্ছে, হয়নি কোনো কারণে নাই হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে কিন্তু যে স্কলারশিপটি আপনি পেয়েছেন বা যে অবস্থানে আপনি গেছেন সেটার জন্য চেষ্টাও করেন, তার কোনো কমপ্লেক্স থাকতে পারে, কোনো ফ্যামিলি লায়াবিলিটি থাকতে পারে। সো এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকের জার্নি কিন্তু আলাদা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা ট্র্যাজেক্টরি আছে ক্যারিয়ারে, পার্সোনাল লাইফে, যে যেটাকে যেভাবে প্ল্যান করে আগাতে চাচ্ছে অথবা প্ল্যান ছাড়া আগাতে চাচ্ছে সেটাই আমাকে রেসপেক্ট করতে জানতে হবে। কারণ এই স্কলারশিপ গুলো, এই বড় বড় অপরচুনিটি গুলো কিন্তু আমাদেরকে মানবিকতা শেখার একটা সুযোগ করে দিচ্ছে। ইউকে থেকে যদি একটা ওয়ার্ড আমাকে পিক করতে বলা হয়, আমি বলবো যে আমি ডাইভার্সিটিকে রেসপেক্ট করতে শিখেছি, আমি নন জাজমেন্টাল হতে শিখেছি, যেটা আমি আগে ছিলাম। এখন আমি হয়তো অনেকখানি সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। আর কিছু না, ডিগ্রি কিছু ম্যাটার করে না। তো এটা সবার জন্য প্রযোজ্য। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা করবেন আরো বেশি নেটওয়ার্কিংটা করার, কথা বলার কোনো বিকল্প নেই। এবং যারা কথা বলবেন, স্কলারশিপ গুলো পেয়েছেন, তারাও যদি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন যে ও কিন্তু আমার জায়গাটা কেড়ে নিবে না, ও আমার দেশের জন্য আমার জন্য আরেকটা জায়গা ক্রিয়েট করবে যেখানে আমরা অ্যাজ এ টিম ফিউচারে দেশকে কিছু মানে ফেরত দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি জাস্ট এক লাইনই বলবো, জাস্ট অ্যাপ্লাই ফর স্কলারশিপ। আপনারা দেখেন, ওয়েবসাইট দেখেন, দেখে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই না করে মানে আপনি জানবেন না যে আসলে স্কলারশিপ পাওয়া যাবে কি যাবে না, কি আছে ভিতরে না আছে। সো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, এটা হলো সবচেয়ে মানে প্রি কন্ডিশন আর কি স্কলারশিপ পাওয়ার জন্য। থ্যাংক ইউ ইথার। সাবরিনা। আচ্ছা, আমি যেটা বলবো, হ্যাভ আ গ্রুপ অফ ফ্রেন্ডস হু উইল ইন্সপায়ার ইউ।
আমি আজকে এখানে ৩ জন মানুষকে আগে থেকে চিনি, কামরুন নাহার কলি, তাসদিক হাসান দীপ and সুলতান মাহমুদ সামি, এবং ৩ জনকেই আমি অনেক আগে থেকে চিনি, এবং দিস 3 people রিয়েলি ইন্সপায়ার্ড মি। এবং হাতে না হাতে আমি যখন দেখলাম যে 2018 সালে কলি আপু চলে যাচ্ছে, তখন আমার কাছে মনে হলো শি ইজ বিং দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্স ইন মাই লাইফ, আই ক্যান ডু ইট টু। এন্ড যখন আমি অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি, সারাদিন আপুকে এবং দীপ ভাইকে আমি মেল করতাম, এবং তারা দেখা যেত একদিকে নিজেদের অ্যাসাইনমেন্ট করছে, একদিকে আমার এসওপি দেখে দিচ্ছে, একদিকে নিজেরা ক্লাস করে আসছে, আরেকদিকে আমার রেফারি কি কি লিখবে সেই ক্ষেত্রে আমাকে গ্রুমিং করছে। সো হ্যাভ আ ভেরি স্ট্রং গ্রুপ অফ পিপল যারা আপনাকে ইনফ্লুয়েন্স করবে, হু উইল পুশ ইউ। আজকে মোটামুটি 5 বছর পর আমার সামি ভাইয়ের সাথে দেখা, এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমরা হচ্ছে কিভাবে করে আরো ভালোভাবে নার্চার্ড হওয়া যায় নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রে। Definitely, I will reach out to him. I will reach out to others, to women too, very strong women. আরেকটা কথা বলি, আজকে আমার 5 জনের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে আমি যদি কোনো স্কলারশিপের কমিটিতে থাকি, আমি এদেরকে স্কলারশিপ দিব, বিকজ দে হ্যাভ দ্যাট কনফিডেন্স, বিকজ দে হ্যাভ দ্যাট চার্ম। সো হ্যাভ দ্যাট ইন ইউ, এবং চেষ্টা করবেন নিজেকে আরো গ্রুমিং করার। ভাইয়া যেটা বললেন যে অনেক কথা বলতে হবে, বেশি কথা বললে ভুলও বেশি হয়, বেশি শেখাও যায়। So try to groom yourself up. Thank you so much for the wonderful opportunity, Koli Apu, and it's really amazing to connect with so many amazing people. Thank you so much. Thank you, Sabrina. Avia. হ্যাঁ, আমি যেটা বলবো যে স্কলারশিপ এন্ড জব এই দুটা জিনিস হলো নাম্বারস গেম। সো একটাতে অ্যাপ্লাই করে বসে থাকাটা একটা বোকামি, তো সবগুলোতে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমার আগেই ফুল ব্রাইট হয়ে গিয়েছিল বলে আমি সবগুলোতে অ্যাপ্লাই করিনি, কিন্তু আমার যদি ফুল ব্রাইট না হতো আমি ডিসেম্বরে ফর্মাল অ্যাপ্লিকেশন করতাম, আমি শিভিনিং অসেড আমি সবগুলোতে অ্যাপ্লাই করতাম। সো ইটস আ নাম্বারস গেম, যত অ্যাপ্লাই করা হয় ততই স্ট্যাটিস্টিক্যালি ইউ আর মোর there is a probability of you getting more interview callbacks. তো এটা রাখতে হবে যে অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই, দ্যাটস দ্য ফার্স্ট রুল। সেকেন্ড রুল হলো প্ল্যান আহেড। আগে থেকে প্ল্যান করলে, আমি তো অ্যাটলিস্ট বলবো যে 2 বছর আগে থেকেই প্ল্যান করা উচিত, কারণ একটা ভিশন থাকলে দেখা যায় যে নেক্সট যে স্টেপ গুলো নেওয়া হয় ক্যারিয়ারে ওইভাবেই নেওয়া হয়, যে না আমার ফুল ব্রাইট পেতে হবে বা আমার এই স্কলারশিপটা পেতে হবে, তো আমি এই স্টেপ গুলো নিব। সেটা আগে থেকে প্ল্যান করলে এটা খুবই রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি বেশি। আর আরেকটা আমি যেটা আমাদের 6 জনের মধ্যেই নোটিস করলাম যে উই আর ভেরি আর্টিকুলেট। আর আমার এটা আবার একটা পার্সোনাল, আমি একটা ছোট আমার একটা ইনসাইট হলো যে মেবি দে আর লুকিং ফর আর্টিকুলেট পিপল, বিকজ আমরা যে এত সুন্দর করে, আমার যেটা মনে হলো আমরা 6 জনই যে এক প্রসেসটা ডিসক্রাইব করলাম, আমাদের লাইফ জার্নি ডিসক্রাইব করলাম, আমরা ইন্সপিরেশনাল কিছু কথাবার্তা বললাম, এবং আমি প্রিটি শিওর আমাদের 6 জনের এসওপিতে এটা রিফ্লেক্টেড হয়েছে। সো আই থিঙ্ক আর্টিকুলেশন, whether it's in paper or verbally, it's a skill that you should cultivate if you are looking to get into these scholarships. And I mean, not to be discouraged. Apply everywhere. If you get it, great. If you don't get it, you can always build a great career in Bangladesh, even with a master's in Bangladesh. So আমাকে যে বিদেশের মাস্টার্সই পেতে হবে, otherwise I'm doomed, that's a fallacy. এটা আমি এখানে এসে বুঝেছি। আমি যদি একটা পার্ট টাইম মাস্টার্স করতাম বাংলাদেশে, আমার ক্যারিয়ার ট্র্যাজেক্টরি হয়তো সিমিলারই হতো। বাট হ্যাঁ, বিদেশে আসলে যে একটা কালচারাল নলেজ পাওয়া যায়, নলেজ অন হাউ দে লিভ দেয়ার লাইফ, দ্যাটস ভেরি ভ্যালুয়েবল, ইটস এ ভেরি ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স। সো ডিসহার্টেন্ড হতে না, অ্যাপ্লাই, প্ল্যান ফরওয়ার্ড, বি আর্টিকুলেট। থ্যাংক ইউ সো মাচ। সবগুলো স্কলার্স সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কথা বললো, বাট আমি অ্যাজ আ মেন্টাল হেলথ অ্যাক্টিভিস্ট বা অ্যাডভোকেট জাস্ট 2টা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যেটা ডক্টর সাবরিনা বললো যে ইউ নিড টু হ্যাভ আ great group of friends আসলে যারা আসলে who will be really happy when you achieve something, otherwise এই scholarships নিয়েও আসলে you will not enjoy it, because আমার মনে আছে যখন তাসদিক was studying in UK, তখন I was in Bangladesh, we always used to talk. ইনফ্যাক্ট আমরা আসলে এখনো প্রতিদিন কথা বলি, আমি এবার সাবরিনা প্রতিদিনই কথা বলছি, প্রতিদিন কথা বলি, বিকজ আমরা এখন যেমন আমাদের মাস্টার শেষ হয়ে গেছে, হোয়াটস নেক্সট, এখন আমাদের পিএইচডি, বিকজ দ্যাটস আ মোর ডিফিকাল্ট জার্নি। সো যেটা হয়েছে যে আমরা
অলওয়েজ কথা বলছি এটা করতে হবে ওটা করতে হবে, and we are always enriching each other with information, with new knowledge, with new insights. So আমার মনে হয় যে try to invest on relationships এবং these will pay you back eventually. So and what I always vouch for, that be humble, be available to people who need you, so that when you need them, they will be also available to you. So it's a like, because we are the human being, we're the best. So I think achieving scholarships is not the only achievement we have, but building some like genuine relationships are the most important thing in life. So and I'm sure at least I can talk about Sabrina, Tasdik, and of course the others. We not only gained a scholarship, we also achieved a lot of experiences and many friends from UK and also in Bangladesh because we invested in relationships genuinely and honestly. So thank you so much for watching us. আমি দেখলাম যে আমাদের ভিউয়ার্স আসলে 200 কাছাকাছি চলে গিয়েছিল, and I hope it was helpful. But যদি আসলে আপনাদের আমাদের কোনোভাবে দরকার হয়, you can always email us, or WSF এর পেজটা always public, so you can always inbox us এবং আমরা আপনাদের মেসেজগুলো সব স্কলারসদেরকে পাঠিয়ে দিব এবং they will get back to you. So start from now, আগামী বছরের স্কলারশিপগুলোর জন্য আজকে থেকে শুরু করেন. So thank you so much and bye everyone. Bye. Bye bye. Thank you so much.